হে ইউ, কানা নাকি? আর একটু হলেই তো ধাক্কা দিয়ে ফেলে দিতে। হ্যাঁ আমি কানা। আপনি তো চোখে দেখেন, তাহলে সিঁড়ির মাঝখান দিয়ে উঠছেন কেন? এক পাশ দিয়েই তো যেতে পারতেন। আমার যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে উঠবো, তাতে তোমার কি ইডিয়েট? কেন? সিঁড়ি কি আপনার বাবার নাকি, যে এখানেও রাজত্ব করতে চাইবেন? ইডিয়েট, তোমাকে আমি দেখে নিব। ইস, প্লিজ ম্যাম, একটু ভালো করে দেখেন যাতে ভুলে না যান। সরো সামনে থেকে। তোমার মতো বেয়াদবকে কখনো ভুলবো না। এতদিনেও ভুলতে পারিনি, এখন ভুলবো কিভাবে? এর ফল তুমি পাবে, বেয়াদব কোথাকার। তারপর সাইমা আবারও ধাপ বাড়িয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। লিফট আজকেই সমস্যা হতে হলো। সাইমার মেজাজটা বিগড়ে গেল। অনেক নিজের ডেস্কে গিয়ে বসে। কলিগ রায়ান এসে বলল, কি ভাই, হাঁপাচ্ছ কেন? আর বলবেন না ভাই, আসার সময় একটা বেয়াদব মহিলার সাথে ঝগড়া হয়ে গেল। কি লেভেলের বেয়াদব জানেন না আপনি? আচ্ছা সেসব বাদ দাও। জানো তো আজকে নতুন বস আসবে অফিসে। হ্যাঁ শুনেছি, কাল। ভাই শুনেছি ম্যাম নাকি খুব রাগী। কি বলেন? বস কি মেয়ে নাকি? আপনি জানেন না, আমাদের বসের মেয়েই তো নতুন বস। ওটা তো জানতাম না আমি। ডেস্কের চারপাশে হালকা নীরবতা বিরাজ করলো। অনেক মনে মনে ভাবছিল, নতুন বস মানে কি রকম মানুষ রে, আর কেমনভাবে সামলাতে হবে অফিসের নিয়ম। আগমনকে ঘিরে কৌতূহল আর অজানা ভয়ের একটা মিশ্র অনুভূতি তার মনে জমতে লাগলো। ঠিক তখনই সাইমার কেবিনে সবাইকে ডাকলো। সবাই ম্যামের রুমে গেল। অনেক সাইমাকে দেখে হক চকিয়ে রইল। সাইমার কেবিনে সবাই বসে। অনেক ঠিক নজর রাখতে পারছিল না। সকালে যে ঝগড়া হয়েছিল, সে মেয়েটি এখন তার চোখের সামনে। সাইমা তাকিয়ে বাঁকা একটা হাসি দিল, যেন তার রাগ আর উত্তেজনা দুটোই খুঁজে পেয়েছে। ঠিক আছে, সবাই পরিচয় দিতে শুরু করো। আগে বলো, নাম কি তোমার? অনিক ম্যাম। অনিক, মনে রাখবো। আর আমি রায়ান ম্যাম। রায়ান, দেখবো কাজে কেমন পারফর্ম করো। পরপর সবাই নিজের নাম বলল। কেউ কারো দিকে তাকিয়ে না বললেও সাইমা নিজের দৃষ্টি যেন সমস্ত ব্যক্তির মধ্যেই ঘুরিয়ে যাচ্ছিল। এবং আমরা এখন থেকে এক টিম। কাজের সময় কেউ ফাঁকি দেবে না, বুঝলে? হ্যাঁ ম্যাম। অনিক, রায়ান, তোমরা তো আমার অফিসের নিয়মগুলো জানোই, কিন্তু আজ থেকে একটু বেশি সতর্ক থাকতে হবে। হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই। অনেক মনে মনে ভাবলো, এই মেয়েটি শুধু রাগী না, পুরোপুরি কন্ট্রোল ফ্রিক। চোখে চোখ রাখতেই মনে হবে সে সব কিছু জানে। এখন কাজ শুরু করা যাক। আর একটু ভুল করলে ফল তোমাদের নিজেই ভোগ করতে হবে। হ্যাঁ ম্যাম, আমরা সাবধানে থাকবো। সবাই কাজ শুরু করলো, কিন্তু অনেকের মন এখনো সাইমার দিকে। সকাল থেকে যে ঝগড়া হয়েছিল, সেই রাগী স্বভাবের প্রভাব এখনো তাজা। ডেস্কে বসে অনেক নিজের মনে মন করা ঝড় সামলাচ্ছিল। চোখে মুখে শান্ত থাকার ভান করলেও মনে মনে সে অগ্নিঝড় তুলছিল। আল্লাহ, আর কাউকে বস বানাতে পারো নাই? এই বসজাত মহিলাকে বস বানাতে হলো তোমার? কি চিন্তা করো ভাই, এত রাগী হয়ে? কি আর বলবো ভাই, সকালে যে মহিলার সাথে ঝগড়া হলো সেই নতুন বস। ভাই, এত সুন্দর ম্যাডামকে মহিলা বলছো কেন? আরে ভাই ঠিকই বলছি ভাই, একদম বসজাত মহিলা। রায়ান হেসে দিল। অনেকের চোখে এখনো আগুন জ্বলে উঠছিল, কিন্তু তার মন জানতো এই রাগী কঠোর মহিলার সামনে কাপা হৃদয় লুকানো ছাড়া উপায় নেই। অফিসের নতুন বসের সাথে তার প্রথম দিন শুরুই অদ্ভুতভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সকালটা তেমন ভালো যাচ্ছিল না অনেকের। মাত্র ঘন্টা আগেই ঝগড়া হয়েছিল। সেই বেজে ওঠা রাগ এখন তার মনে জ্বালা ধরছিল। ঠিক তখনই সাইমা তার ডেস্কের দিকে তাকিয়ে চিৎকার করলো, অনেক এই দিকে আসো। অনেক উঠে ধীর পায়ে সাইমার দিকে এগোলো। মনে মনে ভাবছিল, এই ঝগড়া এখনো কি ভুলে নাই নাকি? শুরু করো। এই ফাইলগুলো আজকের মধ্যে শেষ করতে হবে, সাজাতে হবে, রিপোর্টগুলো চেক করতে হবে, এবং হ্যাঁ, ডকুমেন্টগুলো ঠিকঠাক করতে হবে। আরে বাবা, সকালে যে ঝগড়া হলো এখন আমাকে দিয়ে কি করে শাস্তি দিচ্ছে এই বজ্জাত মহিলা?
অনেক চুপচাপ ফাইল তুলল, কিন্তু তার মনে ধোঁয়া উঠছিল। মনে হচ্ছিল সাইমা শুধু অফিসে কাজই নয়, নিজের ক্ষিপ্ত মেজাজ দেখাচ্ছে। এবং এই কাজগুলো ভুল করলে ফল ভোগ করবে, বুঝেছো কি? বুঝছি, কিন্তু কেন এমন কষ্ট দিতে হলো শুধু সকালে ঝগড়ার জন্য? অনেক নিজের ডেস্কে ফিরে গিয়ে ফাইল সাজাতে লাগলো। চোখ একদিকে কাজের চাপ, অন্যদিকে সাইমার রাগের চাপ। অনেক ফাইলগুলো সামনে রেখে নিজের মনকে সামলাচ্ছিল। চোখে ফাইল, মনে আবারও সকালটাই ঘুরছে। যেই ঝগড়া হয়েছিল আজকে, সেই রাগ এখনো শ্বাসরোধ করছে। আল্লাহ, কেন যে বজ্জাত মহিলার সাথে ঝগড়া করতে গেলাম? অনেকের মনে একটা অদ্ভুত ভার অনুভব হচ্ছিল, যেন তার পুরো সকালটাই এই ঝগড়ার জন্য সাজানো। হ্যাঁ ভাই, গভীর শত্রুতা, তোরা বুঝবি না। তার জন্যই তো আমাকে দিয়ে এত কষ্ট করাচ্ছে। ফাইল, রিপোর্ট, ডকুমেন্ট সবই যেন তিক্ত পরীক্ষার মতো। অনেক চোখ নামিয়ে ফাইলের মধ্যে ঢুকলো, কিন্তু তার মন বারবার সাইমার দিকেই ঘুরছিল। মনে হচ্ছিল এই রাগী কঠোর মহিলার সঙ্গে কিভাবে খাপ খাইয়ে চলবেও, তা ভেবে তার হৃদয় চাপা কাঁপছিল। অনেক সমস্ত ফাইল সাজিয়ে ডেস্কে জমা দিল। মনে মনে ভাবছিল অন্তত এক কাজ শেষ হলো, কিন্তু তার এই স্বস্তি স্থায়ী হলো না। সাইমা ফাইলগুলো হাতে নিল, চোখে আগুন, এবং সঙ্গে সঙ্গে ফাইল ছুঁড়ে ফেললো ডেস্কে। এখানে কি কাজ করতে আসো, নাকি গল্প করতে? অনেক শুধু চুপ করে দাঁড়ালো, মনে মনে ভাবছিল কিরে এত রাগ সামলাবো, কিন্তু মুখে কিছু বলতে পারছিল না। এই কাজও ঠিক মতো করতে পারো না, আর আমাকে সময় নষ্ট করাচ্ছ। তুমি কি কিছুই শেখো নাই? ডেস্কের চারপাশে হালকা নীরবতা। অনেক বুঝতে পারছিল সাইমা শুধু কাজের জন্য রাগ করছে না, বরং নিজের নিয়ন্ত্রণ প্রমাণ করতে রাগ চাইছে। আল্লাহ, এই বজ্জাত মহিলা সকালে যে ঝগড়া হয়েছিল এখন আর আমাকে ছাড়ছে না। আর একটা ভুল করে দেখো কি হয়। মনে করেছো আমি তোমাকে ক্ষমা করে দেব? অনেকের গলায় কণ্ঠ থমথমে হয়ে গেল। সে জানতো এই রাগী বসের কাছে এখন কোনো ভুল ধরা পড়লেই কেবল শাস্তিও নয়, অপমানও হতে হবে। সন্ধ্যা নেমে অফিসের ঘন্টা বেজে গেল। অনেক কম্পিউটার বন্ধ করে বন্ধুরা যেসব জায়গায় আড্ডা দেয় সেখানে চলে গেল। মুখে চেষ্টা করছিল স্বাভাবিক থাকা, কিন্তু মনে ছিল এক ধরনের অস্থিরতা। কি ভাই, আজ এমন লাগছে কেন? আজ একটা বজ্জাত বস এসেছে অফিসে, খাটিয়ে মারছে। কেন, তোর সাথে কি শত্রুতা আছে নাকি? হ্যাঁ ভাই। অনেক গোপনে রাগ, হালকা ভয় সব মিশিয়ে নিজের মধ্যে চুপচাপ এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছিল। বন্ধুদের আড্ডার মধ্যেও মনে হচ্ছিল অফিসে আজকের দিন তার জন্য এক অগ্নি পরীক্ষা ছিল। সন্ধ্যার আকাশ ধূসর হয়ে গেছে, শহরের রাস্তার বাতাসে হালকা ঠান্ডা। সাইমা গাড়িতে বসে অফিস থেকে বাড়ি ফেরার পথে চোখ গেল বাইরে। সাইমার চোখ পড়ে অনেকের আড্ডা মেরে থাকা এক জায়গা। সেখানে কিছু ছেলেরা হাসি ঠাট্টা করছে। এই জন্যই কাজে মন থাকে না। এত বড় ছেলে এখনো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, ইডিয়েট কোথাকার। সাইমার চোখে রাগের মিশ্র প্রতিক্রিয়া। মনে মনে ভাবছিল এই মানুষটা কি কখনো নিজের দায়িত্ব ঠিকমতো বুঝতে পারবে? অফিসে যে কত কষ্ট দিয়েছে, তার চেয়ে বাইরে সময় কাটানো এরকম অযোগ্য মনে হলো তার। রাতে চাঁদের আলো বাড়ির জানলা দিয়ে ভেতরে ঢুকছিল। অনেক ঘরে ঢুকতেই পরিবারের সবাই ডাইনিং টেবিলে বসে আছে। মা হাসি দিয়ে তাকে স্বাগত জানালেও, আর তার ছোট ভাই দৌড়ে এসে বলল, ভাই, আজ কেমন দিন কাটলো? অফিসে নতুন বস এসেছে তাই না? আজকে অনেক প্যারাই কেটেছে দিন। অনেক টেবিলে বসে ধীরে ধীরে গল্প শুরু করলো। তার চোখে মিশ্র অনুভূতি, রাগ, বিস্ময় আর একটু হাসির ছোঁয়া। আজ অফিসে নতুন বস এসেছে, আর বিশ্বাস করতে পারবেন না, একেবারে রাগী, কঠোর এবং একদম বজ্জাত মহিলা। বজ্জাত মহিলা? অনেক এমন ভাষা কেন ব্যবহার করছিস? মা, ওটাই সত্যি। সকালে তো আমি তার সঙ্গে ঝগড়া করেছি, আর এখন সে ফাইল ছুঁড়ে ফেলা, অপমান করা সব কিছু করেছে আমার সাথে। কি ভাই, তোর কি শত্রুতা হয়েছে নতুন বসের সঙ্গে? হ্যাঁ, গভীর শত্রুতা। তোমরা বুঝতে পারবে না, সে জটিল কাহিনী।
মায়ের চোখে হালকা চিন্তার ছাপ, ছোট ভাইয়ের কৌতূহল আর বড় ভাইয়ের অবাক ভাব, সব মিলিয়ে টেবিলের পরিবেশ এক ধরনের উত্তেজনায় ভরে উঠল। আর শোনো, সে শুধু রাগী না, খাটিয়ে মারছে। সব ফাইল রিপোর্ট সব কিছু একে একে আমাকে দিতে হলো। হায় বাবা, এত রাগ আর ঝগড়ার মধ্যে কিভাবে সামলালে? মা, অনেক কষ্ট করেছি, কিন্তু আজকের দিনটা আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা হয়ে গেল। ডিনারের মধ্যে অনেক ধীরে ধীরে সব ঘটনা বর্ণনা করলো। তার গল্পের মধ্যে শুধু অফিসের কাজই কষ্টই নয়, নতুন বসের রাগী স্বভাবও, তার সঙ্গেতে সংঘাত আর নিজের ভেতরের উত্তেজনা সবাই ফুটে উঠল। পরিবারে সবাই অবাক হয়ে বলল, তো দেখলে মা, অফিসের দিনটা কেমন কেটে গেল, কিন্তু আমি এখনো বেঁচে আছি আর আগামীকালও থাকবো। অনেকের মুখে হালকা হাসি, চোখে অল্প রাগ, সব মিলিয়ে টেবিলের পরিবেশ ভিন্ন রকম। ডিনারের মাঝেই অনেকের মা তার ছেলের দিকে চোখ দিয়ে বললেন, চোখ ছিল সামান্য চিন্তা, মুখে মৃদু সতর্কতা। যাই করো না কেন, বড়লোক মানুষের সাথে ঝামেলা করো না, মনে রাখো তারা চাইলে ক্ষতি করে দিতে পারে। এদিকে তুমি নিশ্চিত থাকো মা, রাগুক খাটাক, কিন্তু ক্ষতি কখনো করবে না। মা একটু অবাক হয়ে তার দিকে তাকালেন, চোখে উল্টো আশ্চর্য আর একটু প্রশ্নচিহ্ন। এত নিশ্চিত হচ্ছ কিভাবে? মা, আমি নিশ্চিত সে কখনো আমার ক্ষতি করবে না। মায়ের চোখে হালকা অবাক হওয়া আর সন্তুষ্টির মিশ্র ভাব, অনেক ভেতরের দৃঢ়তা এবং বিশ্বাস স্পষ্ট হয়ে উঠেছিল। ডিনারের পরিবেশ একদম অন্যরকম, উত্তেজনা আর নিশ্চয়তার ছোঁয়া। ডিনার শেষ করে অনেক তার রুমের দিকে এগোলো। দরজা বন্ধ করে ঘরে ঢুকতেই ধীরে ধীরে ক্লান্তি তার উপরে চেপে বসল। আগে ফ্রেশ হয়ে নেই। অনেক ওয়াশরুমে গিয়ে সোজা গোসল করতে লাগলো, না হলে ভালো ঘুম হবে না তার। ফ্রেশ হয়ে রুমে আসলো ও। তাড়াতাড়ি ঘুমাই, দেরি হলে বস আবার ঝাড়বে। অনেক মাথা বালিশে রেখে চোখ বন্ধ করলো, মনে মনে ভাবছিল অফিসের নতুন বসের সঙ্গে আজকের দিনটা যেন এক অগ্নি পরীক্ষা। চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো আর ক্লান্তি তার শরীর জুড়ে ছড়িয়ে গেল। অনেক ঘুমিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু ঘুমটা যেন আজ ভীষণ অদ্ভুতভাবে তাকে জড়িয়ে ধরেছিল। দিনের ক্লান্তি, অফিসের দৌড়, নতুন বসকে নিয়ে মাথায় চাপ, সব মিলিয়ে শরীরটা ভেসে যাচ্ছিল এক অজানা ঘোরে। রুমটা আধো অন্ধকার, জানলার ফাঁক দিয়ে সামান্য চাঁদের আলো এসে বিছানার পাশে আছে। অনেক কেমন যেন অস্বস্তি নিয়ে পাশ ফিরল। ঠিক সেই মুহূর্তে বিছানার পাশে কারোর নরম পায়ের শব্দ, ধপধপ করে। অনেকের ভ্রু কুঁচকে গেল, সে পুরো জাগলো না, আদো ঘুম অনুভব করলেও কেউ যেন ধীরে ধীরে তার দিকে চুকে আসছে। তারপর চুপচাপ খুব নরম একটা ঠোঁট তার ঠোঁটে স্পর্শ করলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, অনেকের নিঃশ্বাস কেঁপে উঠল। ঘুম জাগরণে সে অস্পষ্ট ভাবে দেখলো সামনেই সাইমা, তার রাগী বস। তার ঠোঁটে অনেকের ঠোঁট, হালকা গন্ধয় সাইমার পারফিউম। চোখে আধো বন্ধ, চুলগুলো মুখের পাশে পড়া, সেই চেনা তীব্র, কিন্তু চোখে যেন রাগ নেই, শুধু অদ্ভুত এক কোমলতা। সাইমা আবারও ঝুঁকে এলো, আরও একটা কিস। এবার অনেকের শরীর শিউরে উঠল, তারপর হঠাৎই অনেক লাফিয়ে ওঠে। আল্লাহ, এ কি স্বপ্ন দেখলাম! সে বিছানা থেকে প্রায় দাঁড়িয়েই পড়ল, হাঁপাতে হাঁপাতে চারিদিকে তাকালো। রুম একদম খালি, দরজাও বন্ধ, কোথাও সাইমার ছায়াও নেই। অনেক মাথায় হাত দিল। ই আল্লাহ, এটা কেমন আগুনের স্বপ্ন দিলেন! বসকে নিয়ে স্বপ্ন, তাও আবার কিস! খতম, কাল অফিসে গেলে মুখই দেখাতে পারবো না। সে নিজেই নিজেকে বকা দিতে লাগলো। বসের সাথে প্রতিদিন ঝগড়া, তার রাগী চাহনি, তার হাঁটা স্টাইল, তার কড়া গলা, সব মিলিয়ে এমন স্বপ্ন। অনেক বালিশে মুখ ঠেকিয়ে গড় গড় করে উঠল। এভাবে চললে তো কাহিনী খারাপ দিকে যাবে রে ভাই। না না, কাল থেকে বসের সামনে চোখ নিচু করে থাকবো। স্বপ্নের কথা মনে পড়লেই তো হার্ট অ্যাটাক। তারপর বালিশটা চাপ দিয়ে শুয়ে পড়ল, কিন্তু চোখ বন্ধ করতে গেলেই সাইমার সেই স্বপ্নের মুখটা আবারও ভেসে উঠল। অনেক উলট পালট করতে করতে বিরক্ত হয়ে বলল, হায় রে বস, আপনি আমার ঘুমিয়েও ছাড়লেন না। রাতটা গেল, কিন্তু অনেকের শান্তি গেল না।
সকালে অফিসের বাতাসটা আজ অনেকের কাছে স্বাভাবিক লাগছিল না। গেট পেরোতেই তার মাথার ভেতরে শুধু গত রাতে সেই দমন হওয়ার স্বপ্নটা। সাইমাকে সামনে দেখলেই অঘটন ঘটবে এই ভেবেই সে চোখ নিচু করে ডেস্কে বসে কাজের ভান করছিল। ঠিক তখনই খটখট সাইমার হিলের শব্দ করিডোর কাঁপিয়ে এগিয়ে আসছে। অনেকের বুক ধুকধুক করছে। সে মাথা আরো নিচু করে রাখলো, যেন টেবিলেই ঢুকে যাবে। অনেক আমার কেবিনে আসো, কাজ বুঝিয়ে দিতে হবে। অনেক ঢোক গিলল। মনের ভিতরে আবারও সেই কিসের দৃশ্যটা বাজছে। সে ধীরে ধীরে কেবিনে ঢুকলো, কিন্তু মাথা তুলল না। সাইমা চুয়ারে ঘুমে তাকালো। দেখলো অনেক তার দিকে তাকাচ্ছে না, শুধু দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ভ্রু কুচকে গেল তার। কি হলো, আমার মুখে কি কালি লেগে আছে নাকি? তাকাচ্ছ না কেন? অনেকের মুখ সেকেন্ডেই গরম হয়ে গেল। কথার জবাব দিতে গিয়ে জিহ্বা আটকে গেল। সে মনে মনে বিড়বিড় করলো, কালি না, মধু লেগে আছে, মনে হয় চুমু খাই। কি বিড়বিড় করছো ওখানে? সোজা করে বলো, কথা কি? না না, কিছু না, আপনি আপনি কাজটাই বোঝান। সাইমা চেয়ারের উপরে একটু ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, যেন বুঝতে চাইছে কেন ছেলেটা আজ এত অদ্ভুত আচরণ করছে। ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো। এই ফাইলগুলো কাল দুপুরের আগে রেডি চাই। আর বারবার মাথা নিচু করলে কাজ হবে না। আমার সাথে কথা বলার সময় চোখে চোখ রাখবে। অনেক ঢোক গিল। সে ভয়ে চোখ তুলল, কিন্তু মুহূর্তেই গত রাতে সেই কিসের দৃশ্যটা মনে পড়ে গেল। দৃষ্টি আবারও সরাসরি টেবিলের দিকে নেমে গেল। সাইমা বিরক্ত হয়ে শ্বাস ফেলল। অনেক কি সমস্যা তোমার? আজকের আচরণ যেন পুরোই পাল্টে গেছে। না, কোনো সমস্যা না, আমি ঠিক আছি। আপনার কারণে তো সারা রাত ঘুম হয়নি বস। স্বপ্নে আপনি এমন কাজ করলেন যে আজ চোখে রাখতে পারছি না। ঠিক আছে, এবার যাও আর কাজ ঠিক মতো করবা, না হলে কিন্তু ঝাড় খেতে হবে। উফ, বাঁচলাম। আজ মাথা নিচু রাখতেই হবে, না হলে আবার স্বপ্নের কথা মনে পড়ে হার্ট ফেইল হবে। ছেলেটার কি হয়েছে আজ? অফিসের সকালটা ঠিকঠাকই শুরু হয়েছিল, কিন্তু অনেকের মাথার ভেতরে এখনো গত রাতে সেই অদ্ভুত স্বপ্নের টুকরো টুকরো ছবি ছুটে বেড়াচ্ছিল। সাইমা মুখ দেখলেই বুকের ওপরে উঠছে, মন মানতেই না কাজ করছে বসতে। কিবোর্ডে আঙুল চলছে, কিন্তু মাথা অন্যখানে। একবার সেমিকলন ভুলেও একবার ভুল ডেটা, একবার সেমিকলনে ভুল তো একবার ভুল ডেটা, একবার ভুল রিপোর্ট। পুরো টেবিল যেন ভুলের পাহাড়। দুপুরের প্রথম প্রহর। ধপ! সামিয়ার কেবিন থেকে ভয়ঙ্কর শব্দ। সবাই চমকে তাকালো। সাইমা দাঁড়িয়ে আছে, চোখ লাল, হাতে অনেকের ফাইল। অনেক আমার কেবিনে আসো এক্ষুনি। অফিস নিস্তব্ধ হয়ে গেল। অনেকের পা কাঁপছে, তবুও উঠে দাঁড়ালো। সবাই তাকিয়ে আছে, যেন কোনো যুদ্ধ দেখতে যাচ্ছে। অনেক ঢুকতেই, এটা কি বানিয়েছো তুমি? এটাকে কাজ বলে? সব ফাইলে ভুল, একটাতেও ঠিক নেই। ম্যাডাম, আমি ঠিক করে দিচ্ছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সাইমা ঠাস করে ফাইলটা টেবিলে ছুঁড়ে মারল। ঠিক করে দেবে? আগে ঠিক করে কাজ শিখে আসো। তোমাকে কি শুধু এই অফিসে চেহারা দেখানোর জন্য বেতন দেওয়া হয়, নাকি কাজ করতে আসো? অফিসের সবাই নীরবে তাকিয়ে, কেউ সাহসী করে নড়তেও পারছে না। অনেকের মুখ লাল হয়ে উঠল লজ্জায়, অপমান আর ঘুমের অভাবে পাওয়া বিহ্বলতায়। এইভাবে কাজ করলে এই অফিস চলবে? আমি কি তোমাকে বারবার বলিনি মনোযোগ দিয়ে কাজ করতে? আবারও সব ভুল। অফিসে বসে কি করো তুমি? মোবাইল দেখো নাকি গল্প করো? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আমি ভুল হয় না, অনেক ভুল করানো হয় অসাবধানে। আর তোমার অসাবধানে আমার অফিস চলবে না। অনেক আর কিছু বলল না। সে নিঃশব্দে দাঁড়িয়ে, চারপাশের দৃষ্টিগুলো তার বুক ভেদ করছে। সাইমা শেষবার আঙুল তুলে বলল, এবার বের হও এবং কাজ নতুন করে করো। আর একটি ভুলও সহ্য করব না। অনেক মাথা নিচু করে বের হয়ে গেল। অফিসের সবাই তার দিকে তাকিয়ে, কেউ সহানুভূতি নিয়ে, কেউ চুপচাপ বিস্ময়ে, কেউ আবার সাইমার মুখে তখনও রাগের আগুন। আর অনেকের ভিতরে ঢুকছে লজ্জা আর অদ্ভুত এক ভয়।
অনেক কেবিনে ঢুকতেই দরজাটা আস্তে করে ঠেলে বন্ধ করলো। মাথা নিচু, হাত কাঁপছে, রাগ না লজ্জাও না, এটা যেন নিজের উপরে নিজেরই ক্ষোভ। সে চেয়ারে বসে 2 হাত দিয়ে মুখ ঢাকলো। অনেক নিজেকে গালি দিয়ে বিড়বিড় করে বলল, কি করছি আমি? একদম পাগলের মতো আচরণ করছি। স্বপ্ন দেখলে ঠিক আছে, কিন্তু এর জন্য কাজে ভুল করা, এটা কি মানুষের কাজ? বজ্জাত, নিজের দিকে তাকা, তোর কিছুই ঠিক নেই। এগুলো অনুভূতি নাকি আজে বাজে দুর্বলতা? এইভাবে চলে তো একদিন বিপদে পড়বো আমি। সে একবার পানি খেলো আর মাথা ঝাঁকালো। অনেক নিজেকে বোঝাতে চেষ্টা করলো। না না, নিজেকে সামলাতে হবে। ও তো শুধু বস, একজন রাগী অসহ্য বজ্জাত বস। স্বপ্ন দেখলেই কি প্রেম হয়ে যায় নাকি? এমন ভাবনা থাকলে তো কাজই করতে পারবো না। অনেকের বুকের ভেতরে ধুকধুক করছে। তার নিজেরই উপরই খুব রাগ, কারণ সে বুঝতে পারছে সাইমাকে ঘৃণা করলেও তার অবচেতন মন সাইমার চেহারা ভুলতে পারছে না। অনেক চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, না ভাই, নিজেকে ঠিক করতে হবে, মাথা পরিষ্কার রাখা লাগবে। এভাবে চলে তো খারাপ কিছু ঘটিয়েই ফেলবো। আজ থেকে আর না। সে টেবিলে থাকা কাগজ ফাইল এক জায়গায় এনে গুছিয়ে রাখলো। নিজেকে আরো শক্ত করে মনোসংযোগ করাতে চাইলো, কিন্তু মনকে নিয়ম দিয়ে বেঁধে রাখলে কখনো পুরোপুরি বেশ আনা যায় না। অনেক সময় এমন কিছু অনুভূতি জেগে ওঠা যায়, কোনো ব্যাখ্যা থাকে না, আর অনেকের ভিতরে এখন ঠিক সেই অদ্ভুত অনুভূতিটাই জেগে আছে, যেটা সে যতই তাড়ানোর চেষ্টা করছে ততই তার মাথার ভিতরে জায়গা করে নিচ্ছে। অনেক রিপোর্ট শেষ করে কেবিন থেকে বেরোলো। মাথার এখনও অপমানের দাগ আর বুকের ভেতরে এক ধরনের দম বন্ধ রাগ জমে আছে। ডেস্ক থেকে উঠতেই তার চোখ পড়ে সাইমার কেবিনের দিকে। সাইমা তখন ভেতরে দাঁড়িয়ে ম্যানেজারের সাথে কথা বলছে, মুখে হালকা হাসি, তীক্ষ্ণ চোখে আত্মবিশ্বাস, আর রাগী স্বভাবের ওই কঠিন মুখে এমন কোমল হাসি দেখে অনেকের মাথায় যেন আগুন লেগে গেল। হাসি তো দিতে পারেন। আমার সাথে কথা বললেই শুধু রাগ রাগ আর রাগ। আমার সাথে এত কড়া কেন? রাগের টানেই অনেক দ্রুত ফাইল হাতে সাইমার রুমের দিকে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে তার গতিবেগ আরও বেড়ে যায়। মনে জমে থাকা হতাশা আর নিজের উপর জ্বালা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। সাইমা ম্যানেজারের সাথে কথাবার্তা শেষ করে ঘুরতেই অনেক ঢুকে পড়ল কেবিনে। এইভাবে ঢোকো কেন? দরজা নক করতে জানো না? অনেকের রাগী চোখে দাঁড়িয়ে থেকে এতটাই কাছে এসে গেছে সে নিজেও বুঝতে পারছে না তো কখন তাদের মাঝের দূরত্ব এত কমে গেছে। সাইমা আরও এক ধাপ পেছোতে গেল, কিন্তু হঠাৎই স্লিপ হয়ে যাবার ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকে আসে। অনেক চোখের সামনে দেখে হাত বাড়িয়ে দেয় অটোমেটিকভাবে, চিন্তা না করেই। সাইমা তার বুকের সাথে ধাক্কা খেয়ে থমকে যায়। কি করছো তুমি? অনিকও হতবম্ব হয়ে, কিন্তু তার হাত তখনও সাইমার বাহুতে। এটা টান নয়, বরং পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানো এক স্পর্শ, যা আবারও এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দেয় দুজনের ভিতরে। আপনি পড়ে যাচ্ছিলেন। দুজনেই কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সাইমার চোখে বিরক্তি নেই, বরং বিস্ময়, সংশয় আর অচেনা টান। অনেকের বুক ধুকধুক করছে। সে আগে কখনো এত কাছ থেকে সাইমার চোখে এমন অসহায় বিস্ময় দেখেনি। তীক্ষ্ণ হওয়ার মতো নীরবতা ভর করে তার। সাইমা দ্রুত নিজেকে সরিয়ে নেয়। দূরত্ব বজায় রাখো অনি, এটা অফিস। জি ম্যাম। সাইমা আবারও মুখ ফেরালে ও তার বুকের ওঠানামা এখনো দ্রুত, আর অনেকের ভিতরে অনুভূতির ঝড় আর তীব্র হয়ে উঠল। কেভিন এখনো হালকা নিস্তব্ধতা। সাইমা টেবিলে রাখা ফাইলগুলো বসেছে, চোখ তার কাগজে। সাইমা টেবিলে রাখা ফাইলগুলো খুলে বসেছে, চোখ তার কাগজে, কিন্তু মন যেন এখনো একটু আগের ঘটনাতেই আটকে আছে। অনেক সামনে দাঁড়িয়ে, হাত দুটো জড়িয়ে, কিন্তু তার দৃষ্টি থমকে আছে শুধু সাইমার দিকে। সাইমা লিখতে লিখতেই টের পেল এদিকেই থেকেই দৃষ্টি সরছে না। অনিক, এভাবে তাকিও না। আমি তাকালেই সমস্যা? অন্য কেউ তাকালে তো কিছু বলেন না। সাইমা একটু থমকালো, কলম থামিয়ে ধীরে ধীরে মাথা তুলল। চোখে সেই পুরনো রাগ, কিন্তু তার ভিতরে আজ একটা কিছুটা অস্থিরতা মেশানো। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। কে তাকাবে কে না তাকাবে তা আমি ঠিক করব।
অনেকের ভিতরে আবারও পুনরায় একটা রাগ জেগে উঠল। তার মনে হলো এই মেয়ে শুধু তাকে নিয়েই করা, শুধু তার দিকে যেন হুকুমের তীর ছড়ে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। আমার ব্যাপারে সব কিছুতেই আপনার সমস্যা, তাই না ম্যাম? আমি তাকালে সমস্যা, আমি কথা বললে সমস্যা, আমি কাজ করলেও সমস্যা। সাইমা পেছনে হেলে একটু দূরত্ব বজায় রাখলো, কিন্তু চোখে ঝলকে উঠল এক অচেনা টান। অনেক দূরে থাকো, অফিসের ভদ্রতা মাথায় রাখো। আমি ভদ্রতা দেখাচ্ছি ম্যাম, শুধু জিজ্ঞেস করছি আমার দিকেই এত নজর কেন আপনার? সাইমা কিছু বলতে গিয়েও আটকে গেল। তার চোখে মুহূর্তের জন্য অস্বস্তি, যেন প্রথমবার কাউকে সামনে দাঁড়িয়ে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে ওর। ফাইল রেখে বের হয়ে যাও এক্ষুনি। অনেক এক মুহূর্ত তাকিয়ে রইল, তার চোখে অপমান নয় চ্যালেঞ্জের ঝিলিক। তারপর অনেক ধীরে ধীরে ফাইল রেখে বের হয়ে গেল। কিন্তু দরজা বন্ধ হওয়ার পর সাইমা বুঝলো তার নিঃশ্বাস দ্রুত, হাতও কাঁপছে, আর নিজের হৃদস্পন্দন পর্যন্ত যে নিয়ন্ত্রণ করতে পারছে না। দুপুর গড়িয়ে আসতেই অফিস একটু ব্যস্ত হয়ে উঠল। আজ বিদেশ থেকেই আসছে ক্লায়েন্ট, হেড অফিসের স্পেশাল ডেলিগেট, সবাই প্রস্তুত। রিসেপশনে একটু হুলুস্থুলুস ভাব। ঠিক তখনই লিফট খুলে ক্লায়েন্ট বের হলো। লম্বা হ্যান্ডসাম ফর্মাল শুটে বেশ স্মার্ট একজন ছেলে। দেখে অনেকেই চোখ তুলল, আর সাইমা তাকে দেখেই এগিয়ে গেল। Hey, Saima, how are you? বলার আগেই ক্লায়েন্ট দুহাত বাড়িয়ে সাইমাকে জড়িয়ে ধরে বন্ধুসুলভ হাঁক করলো। সাইমাও হালকা হাসি দিয়ে হাঁকটা ফিরিয়ে দিল। পুরনো বন্ধু, তাই স্বাভাবিক উচ্ছ্বাস। অফিসের সবাই দেখলো, কেউ অবাক, কেউ ভাবলেও অলরেডি বিদেশি কালচার। কিন্তু অনেকের চোখ যেন বজ্রপাত হলো। সে মিটিং রুমের দরজায় দাঁড়িয়েছিল, চোখে আগুন, মুখ শক্ত, এমনভাবে দাঁড়িয়ে যেন ক্লায়েন্টকে সেখানে পুঁতে ফেলবে। ওকে জড়িয়ে ধরতে কোনো সমস্যা নেই, আর আমি তাকালেই নাকি খারাপ? কি নিষ্ঠুর নিয়ম ম্যামের। মিটিং শুরু হলো। ক্লায়েন্ট হাসছে, সাইমা হালকা স্মার্ট আচরণের কাজ বোঝাচ্ছে, অনেক জ্বলে জ্বলে কাগজে নোট নিচ্ছে। কাগজের কিনারা মুচড়ে গেছে রাগে। মিটিং শেষ, সবাই একে একে বের হয়ে গেল। ক্লায়েন্টও অন্যদের সাথে বের হয়ে লিফটের দিকে গেল। সাইমা টেবিল গুছাচ্ছিল, ঠিক তখনই অনেক দরজা ঠেলে ঢুকে পড়ল। দরজার ধাক্কা টুপ করে সাইমা চমকে তাকালো। কি নক করতে জানো না? এভাবে অন্য ছেলেকে জড়িয়ে ধরতে খুব ভালো লাগে, তাই না? হোয়াট হোয়াট ডু ইউ মিন? জাস্ট সে। হাঁক দিন, হাসেন, গাল গালিয়ে কথা বলেন, ওদের সাথে তো সব ঠিক থাকে, তাই না? ওদের তাকানোতেও আপত্তি নেই, কিন্তু আমি তাকালেই যত সমস্যা। সাইমা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের মাঝে রাগের সাথে অদ্ভুত এক লজ্জা মিশ্র প্রতিবিম্ব। তুমি তোমার লিমিট অতিক্রম করছো অনিক। হয়তো করছি, কিন্তু আপনার ডাবল স্ট্যান্ডার্ড দেখে মাথা গরম হয়ে গেছে। ক্লায়েন্ট আমার পুরনো বন্ধু, আমরা বহু বছর ধরে একসাথে কাজ করেছি। ওটা নর্মাল হাক ছিল, এটা তোমাকে ব্যাখ্যা করার কোনো দরকার? হ্যাঁ, আমার কিছু বলার দরকার নেই, কিন্তু আপনি এসব করলে কারো কারো সহ্য হয় না। সাইমা চোখ তুলে তাকালো, 2 সেকেন্ড চুপ, তারপর রাগ আগুন ধরার মতো জ্বলে উঠল। আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার দেইনি তোমাকে। তুমি অফিসের সামান্য কর্মচারী, নিজের লিমিট মনে রাখো। অনেক এক পা এগিয়ে এলে কেবিনের আলোতে তার চোয়াল শক্ত, চোখ দুটো ভয়ঙ্কর শান্ত কিন্তু ধারালো। লিমিটের কথা আমাকে বোঝাতে হবে না, আর যেটা আমার চোখে খারাপ লাগবে আমি 112 বলবো। কে তুমি? আমাকে এসব বলার তুমি কে? অনেক আরেক ধাপ এগিয়ে এসে তাকে টেবিলের দিকে ঠেস দিয়ে স্পর্শ নয়, কিন্তু এত কাছে যে সাইমার নিঃশ্বাস গুলিয়ে গেল। অনেক নিচু গলায় বলল, তোমার ধারণার থেকেও বেশি কিছু। দূরে দাঁড়াও, এভাবে কাছে আসবে না অনিক। তুমি দূরে পাঠালে কি কেউ দূরে যায়? বেরিয়ে যাও এখান থেকে। যদি বের না হই? সিকিউরিটি ডাকবো। তাই সিকিউরিটি ডাকলে তাড়াতে পারবেন? তোমার মতো বেয়াদবের সাথে এর থেকে ভালো ব্যবহার করা যায় না। তাই খারাপ ব্যবহার করেছি? কি করেছি একটু বলবেন? কিস করেছি, নাকি জড়িয়ে ধরেছি, নাকি আরও কিছু করেছি? অনিক রাগিও না বলে দিলাম। রাগ ছাড়া আর কিছু পারেন আপনি? দূরে সরো, আমার অস্বস্তি হচ্ছে।
অনেক দূরে না সরে আরও কাছে এগিয়ে এলো। সাইমার দম বন্ধ হয়ে আসছে। অনেক তার মুখের দিকে এগিয়ে যেতে লাগলো। সাইমা চোখ বন্ধ করলো, বলল, অনেক প্লিজ সরো। এক সেকেন্ডে অনেক দুজনের ঠোঁটে এক করে দিল। সাইমা একটু কেঁপে উঠল, তার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অনেকের হুঁশ নাই, সে কিস করে যাচ্ছে। সাইমা ছটফট করলেও ছাড়ল না তাকে। বেশ কিছুক্ষণ পরে সাইমাকে ছেড়ে দিয়ে তার দিকে তাকালো। সাইমা চোখ ফুলিয়ে ফেলেছে। অনেক কিছু না বলে সাইমাকে সরিয়ে দিল। ঠাস করে একটা তীব্র থাপ্পড় অনেকের গালে বসলো। অনেক হতভম্ব হয়ে পিছনে সরল। কুত্তা, মেয়েদের শরীর ছাড়া আর কিছু দেখিস না? কাছে আসার সাহস হলো কিভাবে? সরি, সত্যি সরি। আমি ওভাবে কিছু করিনি, ভুল বুঝেছ। আমি শুধু বলতে আমার স্পেসে ঢোকা মানে কি জানো? নিজের লিমিট ভুলে গেছো? আমি সীমা ছাড়াইনি, কিন্তু তবু আমি ক্ষমা চাইছি। আমার কাছে আর এভাবে আসবে না অনিক। যা করেছো আমি ভুলবো না। আমি সামান্য কিস করেছি বলে এত রিয়্যাক্ট করলেন? আর বাইরের মানুষ যখন জড়িয়ে ধরে তখন তো খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে, কারণ আমি তাকে পছন্দ করি আর তোমাকে ঘৃণা করি। অন্য ছেলেকে জড়িয়ে ধরে কিস করতেও আমার একটু খারাপ লাগবে না। কেবিনের দরজা ধাক্কা মেরে বেরিয়ে গেল অনেক। হাঁটার শব্দটা যেন পুরো অফিস জুড়ে রাগের আগুন ছড়িয়ে দিল। সাইমা চেয়ারে দৌড়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বসে পড়ল। তার বুকটা অদ্ভুতভাবে ধকধক করছিল। কেবিন থেকে এক ধরনের ঠান্ডা নিস্তব্ধতা নেমে এলো। অফিসে কয়েক ঘন্টা পরে সাইমা মাথা নিচু করে ফাইল লিখছিল, কিন্তু মনটা কোথায় যেন আটকে ছিল। অনেকের সেই চুপ করে চলে যাওয়া মুহূর্তে কাজ শেষ হয়ে আসছিল। হঠাৎই সে বিরক্ত হয়ে কপালে ভাঁজ ফেলে বেল টিপল। পিয়ন অনিককে বলো আর একটা রিপোর্ট নিয়ে আমার কেবিনে আসতে। ম্যাম, অনিক স্যার তো অফিস থেকে বের হয়ে গেছেন। প্রায় 2-3 ঘন্টা হলো। বলেছিল শরীরটা ভালো নেই। সাইমা থমকে গেল। কলমটা তার আঙুল থেকে স্লিপ করে টেবিলে পড়ে টুং করে শব্দ হলো। এই ছেলে এইভাবে চলে গেল? রেগে গেল নাকি? আমি কি খুব বেশি বলে ফেললাম? না ঠিকই বলেছি। ওর মতো কর্মচারীকে বেশি ছাড় দিলে তো মাথায় উঠবে। অফিস কি বাড়ির উঠান নাকি? কিন্তু বুকের ভেতরে কেমন যেন খোঁচা খোঁচা ব্যথা হচ্ছিল, যেটা সাইমা বুঝেও না বোঝার ভান করছিল। সে চেয়ারে হেলান দিল। চোখ বন্ধ করতেই মনে পড়ল অনেকের চলে যাওয়ার সময়কার মুখটা রাগ আর কষ্টের মিশ্রণ। সাইমা কপালের পাশটা চেপে ধরল। উফ, কেন যেন মনে হচ্ছে আজ ওকে অন্যরকম আঘাত দিয়ে ফেলেছি। কোনো সমস্যা নেই, কাল আসবে, আমি বুঝিয়ে দিব অফিসের সীমা থাকে। তবুও হৃদয়ে এক কোণে ছোট্ট একটা প্রশ্নই চুপচাপ নড়ে উঠল। তবুও দরকার ছিল না এতটা কঠিন হওয়ার। অনেক বাড়ির দিকে এগোলো। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে তার রুমের দিকে চলে গেল। মা ডাকে, কিন্তু না শুনে সে ওপরে চলে গেল। কি হলো আজ? অফিসে কোনো ঝামেলা হয়েছে নাকি? হতে পারে। মুখটা কেমন শুকনো দেখাচ্ছে। অনেক রুমে ঢুকেই দরজা বন্ধ করলো। নিজের রাগে সামলানো অসম্ভব হয়ে গেছে। চারপাশে থাকা জিনিসপত্র ভাঙতে লাগলো সব এলোমেলো ভাবে। আল্লাহ, এই বজ্জাত মহিলা যে অন্য ছেলেদের সঙ্গে সে এমন আচরণ করে, আমার উপর যত নিষ্ঠুরতা। অনেকের কানেও যেন বাজছে সাইমার শব্দ, তার ঠোঁটের কথা, হাসি, রাগ সবই ধ্বনি হচ্ছে মনে। অন্য ছেলেদের জড়িয়ে ধরে কিস করতেও খারাপ লাগবে না? আর আমি তো একবার নজর দিলেই। রুমের সব ভাঙচুরের মধ্যে অনেকের চোখে রাগ আর দ্বন্দ্ব, সবই তার ভেতরের আগুনকে আরো জ্বালিয়ে তুলেছে। ঠিক আছে, কিন্তু নিজেকে সামলাতে হবে। কিন্তু এখন আর শান্ত থাকা যাচ্ছে না। রুমের দরজা ভাঙচুরের শব্দে শেষ সময় দৃষ্টি আকর্ষণ হলো অনিকের মা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। মনে ভয়, ছেলেটার কি হয়েছে আজ? বাবা, কি হয়েছে? ভাঙচুর করছিস কেন? অনেক থমকে গেল। হাতে এখনো ভাঙা প্লাস্টিকের সেই পেন স্ট্যান্ড। বুকের ভেতরে ঢেউ উঠছে, কিন্তু মুখ শক্ত করে রাখলো। মা, তেমন কিছু না, তুমি যাও। না রে, কিছু তো হয়েছে। মুখ দেখেই বুঝি। আয়, খেয়ে নে। পেট খালি থাকলে শরীর খারাপ করবে। পরে খাবো মা, এখন ভালো লাগছে না।
মা কয়েক সেকেন্ড তাকিয়ে রইলে দরজার দিকে। ছেলের চোখে যে দুঃখ, যে রাগটা স্পষ্ট, কিন্তু তিনি জানতেন জোর করে এখন আরও ভেঙে পড়বে। তিনি শব্দ না করে চলে যেতে যেতে বলল, ঠিক আছে, তবে পরে খেয়ে নিস, না খেলে চলবে না কিন্তু। মা যেতে রুমটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। অনেক বিছানা ধারে বসে মাথা নিচু করে বসে রইল। বুকের ভেতরে অদ্ভুত এক রাগ, অপমান আর একটা ব্যথা ঘুরপাক কাটছে। কিন্তু সে বুঝতে পারছিল এর আগের উৎস সাইমা, আর আজকের সেই মুহূর্তগুলোই তাকে ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। রাত গভীর হয়ে এসেছে। অনেক নিজের রুমের চেয়ারে বসে ধীরে ধীরে মাথা চেপে রাখলো, চোখ বন্ধ করে ভাবতে লাগলো। আমার আর ওই অফিসে চাকরি করা উচিত হবে না। এই ঝগড়া, এই চাপ সবটাই আমার জন্য। আমি না থাকলে কোনো ঝামেলা হবে না। আমি রিজাইন দেব। ঘরটা অন্ধকার, শুধু ঘন্টার কাটার শব্দ তার মনকে আরো অস্থির করছে। নিজেকে শান্ত করতে চেষ্টা করে শেষ পর্যন্ত সিদ্ধান্তে ঠিক করে ফেলল। পরের সকাল অফিসে অনেক চুপচাপ নিজের কেবিনের দিকে এগোলো, ফাইল এবং চেয়ার ঠিক করে রাখলো। তার চোখে দৃঢ়তা, মুখে শান্ত ভাব। সাইমার কেবিনের দরজা খোলার আগেই কয়েকটা গভীর নিঃশ্বাস নিল, মনে মনে সব কথা সাজালো। কিভাবে রিজাইন লেটার দেব, কি বলবো? অনেক কেবিনের দরজা ধীরে ধীরে খুললে সাইমা চোখ তুলল। হঠাৎই দেখলো অনেক হাতে কিছু ধরেছে। নক না করে ঢুকেছো কেন? ম্যাম, এটা আমার রিজাইন লেটার। আমি আর চাকরিটা করতে পারবো না। সাইমা কিছু না বলে লেটারটি নিল। অনেক চুপচাপ পেছনে সরে দাঁড়ালো। মনে মনে ভাবছিল এই সিদ্ধান্ত নেওয়া হলেও তার মন খারাপ, কিন্তু নিজের শান্তি এবং আত্মসম্মান বজায় রাখা তার জন্য জরুরি ছিল। অনেক রিজাইন লেটার হাতে কেবিনে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবছিল আজ অন্তত শান্তি মিলবে। কিন্তু সাইমার ঠোঁট থেকে প্রথম কথাই তার মাথা ঘুরিয়ে দিল। কি বলবে? শুধু রিজাইন লেটার দিলে হবে? টাকা কই? টাকা মানে? আমাদের কোম্পানিতে যারা চাকরি করে তাদের কিছু শর্ত থাকে। 3 বছরের আগে চাকরি ছাড়লে 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। অনেক যেন আকাশ থেকে পড়ে গেছে। একে শুনছে সে? এতদিন তো এসব শোনেনিও। নাকি সে না চেনে সব সাইন করে দিয়েছে বেকুবের মতো? 1 কোটি? এত টাকা কোথা থেকে পাবো আমি? তাহলে বুঝছো, চাকরি ছাড়তে পারবে না। নিজের কাজ চালিয়ে যাও। করব না, আমি চাকরি করব না। তাহলে টাকা দাও। আল্লাহ, এ কি চলছে? কই পাবো এত টাকা? কি এক ঝামেলা। সময় নষ্ট করো না। ঠিকই বুঝেছো, নিজের সিদ্ধান্তে আসো। অনেক চুপচাপ ডেস্কে বসে কাজ শুরু করলো। তার চোখে অস্থিরতা, মনে এক ধরনের চাপ। ফাইল, রিপোর্ট সবকিছু তার জন্য ভারী মনে হচ্ছিল। ভাই কি হয়েছে? মন খারাপ কেন আজ? অফিসে রিজাইন দিতে চাইলাম, আর সেই জন্য আমাকে 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। রায়ানের মুখে অবাক হওয়া, চারপাশের পরিবেশ হালকা চুপচাপ। অনেকের চোখে হতাশা, ভিতরে চাপ আর ক্রোধ, সব মিলিয়ে আজকের দিনটা এক অগ্নি পরীক্ষার মতো। এ আবার কি নিয়ম? আগে তো শুনি নাই। নিয়ম তো আছে, কিন্তু কারো কাছে এত টাকা পাওয়া অসম্ভব। রায়ান চেয়ার পিছনে বসলো। রায়ান চেয়ার পিছিয়ে বসলো, মনে মনে ভাবছে ভাইয়ের পরিস্থিতি কতটা কঠিন। অনেকের চোখের দৃষ্টি ফাইলের দিকে, কিন্তু মনে সবসময় ওই 1 কোটি টাকা আয়। সাইমার রাগী স্বভাব ঘুরছে। একদিকে রিজাইন দেওয়ার মন, অন্যদিকে 1 কোটি টাকা জরিমানা। আর সাইমা, আল্লাহ, এই চাপ। ভাই তাহলে কি করবা? এখন তো কাজ চালানো ছাড়া উপায় নেই। অনেক গভীর নিঃশ্বাস নিয়ে মনকে শান্ত করলো। ভেতরে রাগ, হতাশা আর চাপে ভরা অনুভূতি মিলিয়ে সে আবারও কাজের দিকে মন দিল। দুপুরের আলো এখনো অফিসের জানলা দিয়ে ঢুকছে। অনেক তার ডেস্ক থেকে রেস্টুরেন্টের মিটিংয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। অনেক রেস্টুরেন্টে একটা মিটিং আছে, সব রেডি করো। হ্যাঁ ম্যাম, সব ঠিকঠাক থাকবে।
দুপুরে রোদের আলো রেস্টুরেন্টের জানালাতে দিয়ে ঢুকছে। অনেক মৃদু হাঁপিয়ে হাত মুখ ধুয়ে নিল। মনে মনে ভাবছিল আজকের মিটিংয়ে যেন সব ঠিকঠাক হয়। অনেক জড়ো করতে শুরু করলো, ফাইল সাজানো, ল্যাপটপ চেক করা, সব কিছু মনে মনে চেষ্টা করছিল যাতে সাইমার রাগ কবে। তবে মাথার মধ্যে বারবার সেই ভয়, আজও কি কোনো ঝগড়া হবে। ক্লায়েন্ট রেস্টুরেন্টে ঢুকলো, চোখে ছোট্ট হাসি, সাইমার দিকে এগিয়ে হাত বাড়িয়ে জড়িয়ে ধরার মতো ভঙ্গি। অনেক দূর থেকে তাকিয়ে দেখলো, মনে মনে বলল আবার কি ঘটতে যাচ্ছে। ক্লায়েন্টের হাত সামান্য সাইমার দিকে এগোলো, কিন্তু সাইমা এগোলো না, শুধু প্রফেশনাল হ্যান্ডশেক। অনেক চোখের কোণ দিয়ে সব দেখলো, ভেতরে রাগ আর অবাক হওয়া মিশ্র অনুভূতি। কাজের বিষয়ে আলোচনা করি। আজকের এজেন্ডা হলো বাজেট রিভিউ, নতুন প্রজেক্টের পরিকল্পনা। অনেক সব নোট পাশে রাখো। অনেক চুপচাপ সব সাজালো, ফাইল, ল্যাপটপ, প্রেজেন্টেশন, সত্যি যত্ন নিয়ে সাজালো যেন কোনো ত্রুটি না হয়। মনে মনে বারবার বলল ফোকাস শুধু কাজেই, অন্য কিছু নয়। শুধু কাজ, শুধু কাজ। সাইমার দিকে তাকাবো না। পুরো মিটিং চলল প্রফেশনাল ভঙ্গিতে। সাইমা মিটিং করছে মন দিয়ে, অনেক তাকে সাহায্য করছে। মিটিং তারা ভালোভাবেই সম্পন্ন করলো। মিটিং শেষে হয়ে যখনই সবাই বের হচ্ছে, রাতের আধার যেন নেমে এসেছে। রেস্টুরেন্টের বাইরে বাতাসে হালকা ঠান্ডা লেগে আছে। অনেক, গাড়ি সব ঠিক আছে তো? সব ঠিক আছে ম্যাম, চলুন। গাড়ির দিকে এগোলেই হঠাৎই টানা বৃষ্টি শুরু হলো। ছোট ছোট বৃষ্টি কণা আছড়ে পড়ছে ধীরে ধীরে, ভারী হয়ে এলো। অনেক গাড়ির কাছে দৌড়ে গিয়ে চিৎকার করে বলল, ম্যাম তাড়াতাড়ি উঠুন। তারা গাড়িতে কিছু দূরে গেল। হঠাৎই সুনসান রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেল, ইঞ্জিন একেবারেই কাজ করছে না। অনেক দরজা খুলে বাইরে দেখলো বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আল্লাহ, গাড়ি কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ ম্যাম, আজকে আর আমরা এখান থেকে যেতে পারবো না। চারপাশটা অন্ধকার, বৃষ্টি বাড়ছে টানা, রাস্তার পাশে কেউ নেই। অনেক চুপচাপ নজর রেখে দেখলো কাছে একটি পুরাতন বাড়ি আছে। ম্যাম ওখানে যেতে পারি, অন্তত বৃষ্টি থেকে রক্ষা পাবো। হ্যাঁ ঠিক আছে। তারা ছুটে গিয়ে পুরাতন বাড়ির দরজা খুলল। ভেতরে ঢুকতেই তাদের কাপড় ভিজে গেছে, পানি ঝরে পড়ছে চুলে, গায়ের শ্বাস কষ্টকর। আল্লাহ, আজকের দিনটা কি হবে এখন? হ্যাঁ ম্যাম, ভিজে গেলাম। দুজনেই ভিজে গেছে, কিন্তু এখন তারা একসাথে একটা পুরাতন অচেনা ঘরে। বাইরে বৃষ্টি থামছে না। অনেক হালকা শীত লাগছে। দাঁড়ান, আমার শার্ট খুলে দিচ্ছি। ঘরের ভিতরে বাতাস ভিজে ঠান্ডা, বৃষ্টি এখনো ঝরছে বাইরে। অনেক লক্ষ্য করলো সাইমার কাপড় ভিজে ঠান্ডা লাগছে। ম্যাম একটু শার্ট পরে নিন। অনেক ধীরে ধীরে নিজের শার্ট খুলল, সাইমার দিকে এগিয়ে দিল। আল্লাহ, তুমি কি করছো? সাইমা অনেকের দিকে তাকাতেই হঠাৎই মনে হলো তার শরীর খালি গায়ে আকর্ষণীয় হৃদয়টা অদ্ভুতভাবে থমকে গেল। কেবল আপনাকে গরম রাখার জন্য। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে বিদ্যুৎ চমকালো, আলো ঝলমল করে সব কিছু আলাদা রঙে ভরিয়ে দিল। সাইমা হঠাৎই অনেকের দিকে এগিয়ে তাকে জড়িয়ে ধরল। ভয় লাগছে। সাইমা অনেককে জড়িয়ে ধরল, দুজনের শ্বাস মিলল। অনেকের ভেতরে অদ্ভুত অদ্ভুত অনুভূতি জাগলো, একই সঙ্গে উত্তেজনা, আতঙ্ক এবং আকর্ষণ। আল্লাহ, এই অনুভূতি কখনো এমন হয়নি। বৃষ্টি এখনও ঝরছে, বিদ্যুতের ঝলক, ঘরের ভিতরে দুজনের শরীর কাছাকাছি, ভিজে শরীর, নীরবতা এবং হৃদয়ের অদ্ভুত স্পন্দন সব মিলিয়ে মুহূর্তটা যেন এক অচেনা উত্তেজনায় ভরে উঠল। অনেক একটু দূরে থাকো না। হ্যাঁ ম্যাম। বৃষ্টি এখন আর কমছে না, ঘরের ভিতরের বাতাস ভিজে ঠান্ডা। সাইমা হঠাৎই শ্বাস ফেলে তার ঠোঁটে সামান্য কম্পিত, আর কিছু না ভেবে সাইমা ভেজা শাড়ি খুলে ফেলল। অনেক চোখ বড় বড় করে তাকালো, বুকের ধুকপুক বেড়ে গেল। আল্লাহ, কি করছেন এসব? অনেক আস্তে আস্তে সাইমার কাছে এগোলো, হাতে নরম ভাবে তার কোমরে হাত রাখলো, শরীর স্পর্শ করলো। সাইমা হঠাৎই কেঁপে উঠল, চোখে লাজ আর রাগ মিশ্রিত। অনেক, তুমি কি করছো? ম্যাম শুধু আপনাকে গরম রাখার জন্য। সাইমার চোখ বড়, মুখে লাজ আর উত্তেজনার ছোঁয়া।
শরীর কেঁপে উঠে, মনে হচ্ছে বাতাস ভিজে থাকা মুহূর্তগুলো আরও বেশি গভীর হচ্ছে। অনেক দূরে থাকো। অনেক একটা নিঃশ্বাস নিয়ে আরও কাছাকাছি গেল। দুজনের শরীর মলিন, ভিজে, রাতের আলো আর বিদ্যুতের ঝলক সব মিলিয়ে মুহূর্তটি এক অদ্ভুত রোমান্টিক এবং রহস্যময় উত্তেজনায় ভরে গেল। ঘরের ভিতরের বাতাস ভিজে, ঠান্ডা আর বিদ্যুতের ঝলক। বৃষ্টি এখনও বাইরে ঝরছে। অনেকের হৃদয়ে অদ্ভুতভাবে দ্রুত ধুকপুক করছে। ম্যাম, সাইমার চোখ বড় বড় হয়ে ঠোঁটে সামান্য কেঁপে অনেক আস্তে আস্তে এগোলো, হাত নরমভাবে তার গালে। শুধু আপনাকে শান্ত রাখতে চাই। অনেক হঠাৎই সাইমার ঠোঁটে চুমু দিল। সাইমা প্রথমে চমকে ওঠে, চোখ বন্ধ করে একটু সরাতে চাইল, অনেক এসব ঠিক না। কিন্তু ভেতরে হঠাৎই অনুভূতি অন্যরকম। ঠান্ডা আর ভিজে শরীরে উত্তেজনা মিশে গিয়ে সাইমা নিজের হাতে অনেককে আরও কাছে টেনে নিল। প্লিজ একটু গরম করে দাও, আমাকে খুব ঠান্ডা লাগছে। চোখ বন্ধ, হৃদয় দ্রুত স্পন্দিত। ধীরে ধীরে সাইমা নিজেই অনেককে কিস করতে লাগলো। অনেক নিজেই সাইমার সাড়া পেয়ে কিস করতে থাকলো। তারপর হঠাৎ করে সাইমা গা থেকে অনেকের শার্টটা খুলে ফেললো। সাইমা কেঁপে উঠল। অনেক সাইমার গলায় মুখ ডুবিয়ে দিল। আস্তে আস্তে কিস করতে লাগলো সাইমাকে। সাইমা কেঁপে কেঁপে উঠল। অনেক সাইমাকে কোলে করে নিয়ে পুরাতন বিছানায় শুইয়ে দিল। তারপর তার উপরে উঠে আদর করতে লাগলো। সাইমাও অনেকের আদরে সাড়া দিল। দুজনের শরীর এক হয়ে গেল মুহূর্তেই। সারা রাত তাদের আদর ভালোবাসা চলতে থাকলো। রাতের উত্তেজনা ধীরে ধীরে মিলিয়ে গেল ঘরের ভেতরে। ভোরের আলোও ঢুকলো। বাইরে বৃষ্টির টুকটাক শব্দ থেমে গেছে, কিন্তু এই পুরনো ঘরের নীরবতা দুজনের মাঝে অদ্ভুত দূরত্বকে আরও স্পষ্ট করে তুলেছিল। সাইমা ধীরে ধীরে চোখ খুলল। পাশে অনেক, হালকা ভেজা চুল, গভীর ঘুমে। আর ঠিক সেই মুহূর্তে স্মৃতি ফিরে এলো। সে নিজেই অনেককে টেনে নিয়েছিল, নিজেই চুমু ফিরিয়ে দিয়েছিল, তারপর গভীরভাবে কাছে এসেছে। হায় আল্লাহ, আমি কি করলাম? আমি নিজেই। কাঁথা দিয়ে নিজের বুকটা ঢেকে নিল সে। মুখ লাল হয়ে উঠেছে লজ্জায়। অনেকের দিকে তাকাতেও পারছে না। এদিকে অনেক ঘুম থেকে উঠে সাইমার এমন অস্বস্তি দেখে ভেবে নিল সম্পূর্ণ উল্টোটা। মনে হয় রাগ করেছে, ভাবছে আমি জোর করেছি। অথচ ম্যাম, আমি সরি। আপনাকে কথা বলো না। তার কণ্ঠে লজ্জা লুকানো, কঠোরতা শুধুই ঢাল। সাইমা এক শ্বাসে অস্থিরভাবে শাড়ির ভেজা ভাঁজ ঠিক করতে করতে বলে, প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলো, এখানে এক মুহূর্তও থাকতে চাই না। কিন্তু আমি ভাবলাম আপনি। কিছু ভাববেন না, কিছু বলবে না, শুধু গাড়ি ঠিক করো প্লিজ। সাইমার চোখ ভিজে, ঠোঁট কাঁপছে। পুরো রাতের অনুভূতিতে তার ভেতরে কেমন একটা অদ্ভুত টান, কিন্তু মুখে যেন পাথর। অনেক ধীরে দাঁড়ালো। তার মনে বারবার একই কথা। আমি কি ভুল করেছি, নাকি ওই আগে কাছে এসেছিল কিন্তু এখন কেন এমন আচরণ? দুজনের মাঝে লজ্জা, অস্বস্তি আর এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে রইল। দরজার দিকে হাঁটার সময় কেউই কারোর দিকে তাকাতে পারল না। পুরনো বাড়ির উঠোনটা তখনও কাদামাটি, ভেজা বাতাসে ঠান্ডা আবহাওয়া। অনেক গাড়ির বোনেট খুলে ঘাড় নিচু করে কাজ করছে, কিন্তু মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে ভেতরের সেই মুহূর্তগুলো। দূরে দাঁড়িয়ে সাইমা দুহাত বুকের কাছে চেপে ধরেছে, যেন নিজের শরীরের ভিতরে কারোর কাছে ধরা পড়ে গেছে। ম্যাম, গাড়ি ঠিক হয়ে গেছে। হুম। কথা বলার সময় দুজনের চোখ একদমই এক হয়নি। দুজনেই জানে চোখ মেললেই পুরোটাই স্পষ্ট হয়ে যাবে। কে কাকে কতটা কাছে টেনেছিল, কে কতটা দুর্বল হয়েছিল। আপনাকে বাসায় নামিয়ে দেই? হ্যাঁ। গাড়িটা ধীরে ধীরে শহরের দিকে চলল। বৃষ্টির পরের সকালও হলেও গাড়ির ভেতরটা যেন আরও ভারী। অনেক মাঝে মাঝে সাইমার দিকে তাকাতে চাইছে, নিজেকে আটকে দিল। সাইমাও জানলার বাইরে তাকিয়ে রইল, একটুও নড়ল না। তার চোখে চোখ পড়লেই সব পড়ে ফেলবো। না না, আমি দুর্বল না, গতরাতে কেবল পরিস্থিতি, আবেগ। ও রাগ করেছে নাকি লজ্জা পাচ্ছে? আমি জোর করিনি তো। গাড়ি থামতেই সাইমা দ্রুত দরজা খুলে নামল। থ্যাঙ্কস। ওয়েলকাম ম্যাম।
সাইমা একবারও তাকালো না, যেন তাকালেই ধরা পড়ে যাবে। সেই প্রথম অনেককে কাছে টেনেছিল, সেই প্রথম হার মেনেছিল নিজের অনুভূতির কাছে। অনেক নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে শ্বাস ফেলল। আজ অফিসে কিভাবে ওর সামনে দাঁড়াবো? দুই বাড়িতেই আলাদা লজ্জা, আলাদা শ্বাসরোধ, টেনশন। সাইমা আয়নার সামনে দাঁড়িয়ে বারবার শাড়ির পার ঠিক করছে, চুল বাঁধছে, আবারও খুলছে। শান্ত হও, তুমি বসো, কিছু হয়নি, কিছুই হয়নি। রাতে কিছু হয়নি বললেই কি হয়? আমি তো চোখ বন্ধ করলেই উফ, মনটা সামলাতে পারছি না। দুজনেই ভেতরে ঝড় লুকিয়ে বাইরে থেকে স্বাভাবিক থাকার অভিনয় করে অফিসে এলো। করিডোরে দুজনে মুখোমুখি দেখা হতেই দুজনের চোখ দ্রুত নিচে নেমে গেল, যেন দুজনে একই অপরাধে ধরা পড়েছে। রায়ান দূর থেকে দেখে ফিস ফিস করে বলল, ভাই আজকে ম্যাডামের মুখ এমন কেন? ভাই আজকে ম্যাডামের মুখ এমন কেন? আমার দিকেও তাকাতে পারছে না। এদিকে সাইমা নিজের কেবিনে ঢুকে দরজা বন্ধ করে নিল। ওকে দেখলেই মনে পড়ে যাচ্ছে আমি কেন এমন করলাম। দুপুরের দিকে রিপোর্ট নিয়ে অনেক ধীরে ধীরে সাইমার কেবিনের দিকে এসে দাঁড়ালো। দরজায় নক করতেই ভেতর থেকে চাপা গলায় অনুমতি মিলল। অনেক ভেতরে ঢুকতেই সাইমা হঠাৎই মুখ ফিরিয়ে নিল, এমন যেন কেউ তার গোপন কিছু দেখে ফেলেছে। ম্যাম, কাজ দেখাতে এসেছি, এভাবে মুখ ঘুরিয়ে নিচ্ছেন কেন? এত লজ্জা পাওয়ার কি আছে? পাপ তো করেন নাই। কথা শুনেই সাইমার গাল ফুলে উঠল। অস্বস্তিটা স্পষ্ট, কিন্তু রাগের মুখোশে ডাকতে চাইছে। এত কিছু পরে, এত সব ঘটার পরেও এইসব বলতেছো তুমি? আমি কি মিথ্যে বলছি? কেন, আপনার কি পাপ মনে হচ্ছে? সাইমা চেয়ার শক্ত হয়ে বসে রইল। কথাটা যেন হৃদয়ের কোথাও গিয়ে লেগেছে। এক মুহূর্তে সারা শরীর গরম হয়ে উঠল রাগে, লজ্জায় আর অস্বীকারে। তোমার মুখটা বন্ধ রাখো, যেটা হয়েছে সেটা ভুল, কোনো পরিস্থিতির কারণে, বুঝলে? ভুল? ভুল হলে আপনি আমাকে ওইভাবে জড়িয়ে ধরতেন না, কাছেও আসতেন না। ঠিক আছে, ভুল যদি হয়েই থাকে তাহলে আমার দিকে এভাবে চোখ তুলে তাকাতে এত কষ্ট হচ্ছে কেন বলুন তো? সাইমা এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখের কোণে এক অদ্ভুত ভয় আর লজ্জা মেশানো ঝুলিক। তুমি বের হও, কাজটা রেখে যাও, আর এমন কথা বলবে না। অনেক কিছুক্ষণে তাকিয়ে থাকলো, তারপর চুপচাপ ফাইলটা রেখে দিয়ে বেরিয়ে গেল। কিন্তু দরজা বন্ধ হতেই সাইমা নিজের বুক চেপে ধরে পড়ল। কেন এমন কথা বলে হৃদযন্ত্র থেমে যায় আমার। বিকেলের সূর্যটা জানলার বাইরে কেমন যেন কমলা আলো ছড়াচ্ছিল। পুরো অফিসে এক ধরনের শান্ত নিস্তব্ধতায় ডুবে গেছে। শুধু কেবিনের কাছের ভিতরে দাঁড়িয়ে সাইমা চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। আঙুলগুলো টেবিলের ওপরে ধীরে ধীরে ঢুকছে, ভাবনার ঘূর্ণিতে ডুবে যেন নিজের সাথেই যুদ্ধ করছে। অনেক দূর থেকে সেই দৃশ্যটা দেখতেই বুকটা কেমন যেন থমকে গেল। যে মেয়েটা সবার সামনে ঝড়ের মতো রাগ দেখায়, সেই আজ এত চুপ, এত নরম। ধীরে ধীরে এগিয়ে এসে পিছন থেকে তার দুপাশে হাত রাখতেই সাইমা কেঁপে উঠল। আর এক মুহূর্ত না ভেবে খুব আস্তে করে, খুব ধীরে অনেক ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। সাইমার নিঃশ্বাস আটকে গেল, গলার স্বর কাঁপা কাঁপা। অনেক কি করছো? কেউ দেখলে কি ভাববে? কে কি ভাবলো আমার যায় আসে না। আমি তো শুধু আমার মানুষটাকে একটু কাছে নিতে চাইছিলাম। ছাড়ো প্লিজ, এখন না। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। আর আজ সারাদিন শুধু আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। তোমাকে বলেছিলাম না এসব ঠিক না। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। আর আজ সারাদিন শুধু আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। আর কিছু বলবে না প্লিজ, এই অবস্থায় কিছু শুনতে পারছি না। ঠিক আছে, কিছু বলবো না, শুধু একটু এভাবেই থাকি। সাইমা চোখ বন্ধ করেও বুঝতে পারছিল ও আর ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। এত রাগী, এত শক্ত একটা মেয়ে আজ শুধু লজ্জায় গলে যাচ্ছে। অফিসের কেবিনটাও তখনও দরজা বন্ধ, বাইরে সবাই কাজ করছে। ভেতরে শুধু নিঃশ্বাসের শব্দ আর টানা উত্তেজনা, লজ্জা আর অতীতের ভার। সাইমা এখন অনেকের বুকে হালকা ঠেস দিয়ে দাঁড়িয়ে। অনেকের হাত দুটো তার কোমরে জড়িয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকার পরে অনেক গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমি আর এভাবে থাকতে পারছি না।
সাইমা, আগের সব ভুলে প্লিজ নতুন করে শুরু করি। সাইমার বুকটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে অনেকের বাহুটা সরিয়ে মুখ ঘুরিয়ে বলল, তুমি ভুলে যাচ্ছ আমাদের ব্রেকআপ হয়ে গেছে অনেক আগে। এখন আর সম্ভব না অনিক। অনেক এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে সাইমার মুখ নিজের দিকে ঘুরিয়ে এনে হঠাৎই ঠোঁটে নরম কিন্তু দৃঢ় একটা চুমু দিল। সাইমার শ্বাস আটকে গেল, শরীর জমে গেল ওর। আর অনেক তার ঠোঁট সরিয়ে খুব নিচু আর কাপা গলায় বলল, তাহলে কাল এত কাছে এলে কেন সাইমা? আমাকে আদর করতে দিলে কেন? কেন আমার বুকে মাথা রাখলে? কারণ তুমি এখনও আমাকে ভালোবাসো, আমি জানি, তুমিও জানো। সাইমার চোখে ঝাপসা হয়ে গেল, গলা শুকিয়ে এলো। ঠিক কিছু বলতে না পেরে শুধু মুখ নামিয়ে নিল, নিজেকে লুকিয়ে ফেলল। অনেক তার থুতনি ধরে একটু উঁচু করলো, তারপর ধীরে ধীরে সাইমার গলায় মুখ ডুবিয়ে দিল। সাইমার দেহ কেঁপে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে গেল। অনেক ফিসফিস করে বলল, প্লিজ সোনা, আর নয় দূরত্ব, চলো আমরা আবার এক হই। আমি আর পারছি না তোমাকে দূরে রাখতে, একদিনও না, এক মুহূর্তও না। সাইমার কাঁধের উপরে অনেকের নিঃশ্বাস পড়ছে আর তার শরীর ভেঙে যাচ্ছে ভেতরে ভেতরে। প্রতিরোধ করতে চায়, কিন্তু অনেকের এত সত্যি বলা কথাগুলো তাকে নরম করে ফেলেছে। সে কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল, একটা নিঃশব্দ স্বীকারোক্তির মতো। কেবিনের বাতিটা হালকা কম আলো ছড়াচ্ছে, বাইরে অফিসের কোলাহল শোনা যাচ্ছে, কিন্তু ভেতরের দুনিয়াটা থমকে আছে শুধু দুজন মানুষে, দুজন হারিয়ে যাওয়ার সময় আর বুকের গভীর থেকে উঠতে থাকা পুরনো প্রেম। সাইমা মুখ নামিয়ে দাঁড়িয়ে আছে। অনেকে একটু এগিয়ে দু হাত তার মুখটা তুলে ধরে। এক মুহূর্ত থেমে খুব আস্তে তার ঠোঁটে আরেকটা দীর্ঘশ্বাস শিহরণ ধরানো চুমু খেলো। চুমু দিয়ে অনেক শান্ত কণ্ঠে বলল, প্লিজ সোনা, আর রাগ করে থেকো না, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তোমাকে ছাড়া এতগুলো বছর আমি কিভাবে পার করেছি জানো? একটা রাতও শান্তিতে ঘুমাতে পারি নাই। সাইমা চোখ কেঁপে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেছে ওর। অনেক আবারও তাকে বুকে টেনে নিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। সাইমার নিঃশ্বাস গা ছমছম করে উঠল। তোমাকে সামনে দেখে আর নিজেকে আটকাতে পারি না। ভালোবাসা যদি ভুল হয় তাহলে আমি 1000 বার সেই ভুল করতে রাজি। সাইমা আঙুলের ডগা হালকা কাঁপছে। সে চোখ বন্ধ করে ফেললেও নিজেকে ঠিক রাখতেও পারছে না। অনেকবার তার কানের পাশে মুখ এনে আস্তে করে বলল, আর একটা কথা, তুমি কখনো ভুলে যেও না, আমাদের কিন্তু বিয়ে হয়েছিল সাইমা। হোক সেটা লুকিয়ে, হোক সেটা অন্যদের অজান্তে, কিন্তু আমরা দুজন তো জানি, আমরা দুজনই মানি। সাইমার পুরো শরীর থমকে গেল। এই কথা সে শুনতে চায় না, আবারও চায়ও। হৃদয় দমড়ে মুচড়ে যায়। অনেক তার হাত ধরে বলল, প্লিজ সোনা, সব ঠিক করো, তোমার ছাড়া আমি চলতে পারি না আর। সাইমা ধীরে নিঃশ্বাস নিল। ঠোঁট কাঁপছে, কিন্তু সে কখনো কিছু বলল না। চোখ বন্ধ করে শুধু দাঁড়িয়ে রইল। সে নড়লও না, দূরে গেলও না। এটাই তার নীরবতার স্বীকারোক্তি। অনেক বাসায় ঢুকতেই মনে হচ্ছিল সব কিছু এলোমেলো হয়ে গেছে। মাথা এখনো গরম, মনটা ঝড়ের মতো। ঠিক তখনই রান্নাঘর থেকে তার মা ডাক দিলেন, এই অনিক, একবার এদিকে আয় তো বাবা। কি হলো মা, একটু পরে আসি। পরে হবে না, আগে একটা কথা বলি, তারপর যা করতে চাই করিস। তোর জন্য আমি একটা মেয়ে দেখেছি, মেয়েটা খুব সুন্দরী, স্মার্ট, ভদ্র, তোর সাথে খুব মানাবে। মা, তুমি কি বলছো? আমি এখন বিয়ে করতে পারবো না। কেন পারবি না? বয়স তো কম হলো না। তার উপর মেয়েটার বাড়ি থেকে কথা বলছে, একটা ভালো পরিবার, শিক্ষিত মেয়ে, এবার বিয়ে হোক তোর। মা প্লিজ, এসব এখন বলো না, আমি মানসিকভাবে কিছুতেই প্রস্তুত না। এগুলো আমি শুনতে চাই না। আমি যখন বলেছি তখন বিয়েই হবে। তোকে এতদিন যেমন চলতে দিয়েছি আর না, এইবার আমার কথাই চলবে। অনেক হতবাক, বুকের ভেতরটা শূন্য হয়ে গেল। মাথায় শুধু সাইমার মুখ, তার রাগ আর লজ্জা, তার স্পষ্ট সব ঘুরপাক খাচ্ছে। সে নিচু গলায় বলল, মা, সত্যি বলছি, এখন বিয়ে দিলে আমি কাউকেই মানতে পারবো না।
মা কিছু শুনতে রাজি না, রান্নাঘরে চলে গেলেন। অনেক নিঃশ্বাস ফেলে চুপ করে দাঁড়িয়ে রইল। এবার বুঝলো সামনে আরো বড় ঝড় আসছে। অনেক রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিল। বুকটা ধুকপুক করছে, মায়ের কথাগুলো মাথায় ঘুরছে। সে আর এক সেকেন্ডও দেরি না করে ফোন বের করে সাইমাকে কল দিল। রিং হলো কয়েকবার, তারপর সাইমা রিসিভ করলো। সাইমা, একটা কথা বলবো? মা মা আমার বিয়ে ঠিক করতে চাইছে অন্য মেয়ের সাথে। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সাইমা, তোমাকে ছাড়া আমার জীবন অসহ্য লাগছে। ওপাশে কিছুক্ষণ চুপ, শ্বাসের শব্দ কেমন ঠান্ডা। তারপর সাইমার গলা ভেঙে যাওয়ার মতো ঠান্ডা সুর। সরি অনিক, আমি তোমাকে অনেক আগেই ভুলে গেছি। কাল যা হয়েছে সব আবেগে হয়ে গেছে। তার মানে এই না আমি তোমার কাছে ফিরবো। তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, এটাই তোমার জন্য ভালো। তুমি মিথ্যা বলছো। মনে না থাকলে কাল রাতে তুমি আমার কাছে আসতে। তুমি নিজেই আমায় আঁকড়ে ধরেছিলে সাইমা, আর আজ বলছো তুমি আমাকে ভুলে গেছো। যা হয়েছে সেটা ভুল ছিল, আমি সেটা নিয়ে আর কিছু ভাবতে চাই না। তুমি নিজের জীবনে এগিয়ে যাও, এটাই শেষ কথা। অনেকের বুকের ভেতরে যেন আগুন জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, বুঝলাম, তুমি শুধু কথা দাও, কাজে দেখাও না। যেদিন তোমাকে ছাড়া বাঁচতে শিখে যাব সেদিন তোমার এই উদাসীনতা তোমাকেই পোড়াবে। সাইমা, ফোন রাখছি, আর তোমাকে বিরক্ত করব না। অনেক ফোন কেটে বিছানায় ছুঁড়ে মারল। মাথা নিচু করে বসে থাকলো অনেকক্ষণ। রাগ, অভিমান, ভালোবাসা সব মিশিয়ে এক অদ্ভুত কষ্ট। সকালে অফিসের সব কিছু আগের মতোই ব্যস্ত, কিন্তু অনেকের মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে। আর যেভাবেই হোক সাইমাকে বোঝাতে হবে সে আর এক মুহূর্ত দূরত্ব সহ্য করতে পারছে না। অনেক দরজা ঠেলে সাইমার কেবিনে ঢুকলো। সাইমা কাগজপত্র দেখছিল, মুখটা কেমন শক্ত। সাইমা, আবার বলবো, প্লিজ আমার কথা শোনো। সাইমা উঠে দাঁড়ানোর আগেই অনেক এগিয়ে গিয়ে তার দুই হাত ধরে ফেলল। সাইমা হতভম্ব। এ কি আচরণ? হাত ছাড়ো অনিক। অনেক 1 ইঞ্চি ছাড়ল না, বরং আরো কাছে টেনে নিল তাকে। সাইমা চমকে পেছনে সরে যেতে চাইল, কিন্তু অনেকের হাতের চাপে থেমে গেল। তুমি যেটাই বলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। বলেই অনেক সাইমার দিকে ঝুঁকে গেল। সাইমা প্রথমে ধাক্কা দিল, অনেক তাকে ছাড়ল না। তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, তার গলা কাঁধে আদর করলো। একসময় সাইমা কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল, কিন্তু নিজেকে সামলাতে হঠাৎই জোরে অনেককে ঠেলে দিল। যথেষ্ট হয়েছে, এইভাবে আমাকে মানসিক চাপ দিয়ে কিছু আদায় করতে পারবে না। চাপ? আমি তো শুধু তোমাকে বোঝানোর দরকার নেই। তুমি কেন বুঝতে চাইছো না আমার বিয়ে ঠিক হয়ে আছে? ছোটবেলা থেকেই ঠিক, এই কারণেই তোমার সাথে ব্রেকআপ করেছিলাম। তোমার বিয়ে? সাইমা, তুমি জানো খুব ভালো আমাদের বিয়ে হয়েছিল। কাগজে কলমে না হোক, পরিবারে সমাজে না হোক, আমরা দুজনেই জানি সেটা বিয়ে ছিল, পবিত্র কালেমা সাক্ষী রেখে। কোনো প্রমাণ আছে? কেউ বিশ্বাস করবে? তুমি বলছো বলে আমি স্বীকার করব না? অনিক, আমি আর তোমার অতীতে ফিরবো না। এই কথাগুলো অনেকের ভিতরটা আগুনের মতো ঝলসে দিল। তার চোখ লাল হয়ে উঠল। প্রমাণ চাও? তাহলে শোনো। প্রমাণ আমার কাছে না থাকলেও তুমি নিজেই হৃদয়কে জিজ্ঞেস করো, গত পরশু রাতে কে কার কাছে গেল, কে কার গলায় মুখ লুকিয়ে কাঁপছিল, কে কার কাছে নিজের সব দিয়েছে। থামো অনিক, সেই রাতের কথার তুলনা, ওটা ভুল ছিল, শুধুই একটা ভুল। অনেক সহ্য শক্তি ভেঙে গেল। সে টেবিলে থাকা ফাইলটা ছুঁড়ে সরিয়ে ফেলল আর গর্জে উঠে বলল, ভুল বলো? আচ্ছা ঠিক আছে, একদিন তুমি বুঝবে সেই ভুলটাই তোমাকে সবচেয়ে বেশি পোড়াবে। তুমি পালাচ্ছ সাইমা, নিজের অনুভূতি থেকে, সত্য থেকে, আর আমার কাছ থেকে। বের হও অনিক। অনেক শেষবার তাকালো সাইমার চোখে। সেখানে ভয়, লজ্জা আর দমিয়ে রাখা ভালোবাসা সবই ছিল, কিন্তু সাইমা তা স্বীকার করতে দিচ্ছে না নিজেকে। অনেক চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল, কিন্তু তার চোখে রাগের পরিষ্কার বোঝা যাচ্ছিল এটা সাময়িক বিদায়, শেষ না। অফিসের সন্ধ্যায় তখন একটু নিঃশব্দ, সবার কাজ প্রায় শেষ। অনেক হাতে ফাইল নিয়ে সাইমার কেবিনে ঢুকলো। কেবিন ফাঁকা, চেয়ার খালি, টেবিলে শুধু অসমাপ্ত একটা কাগজপত্র। অনেক ভ্রু কুচকালো। কোথায় গেল এই মেয়েটা?
ঠিক তখনই কেবিনের পাশের করিডোর থেকে একটা অস্পষ্ট কান্নার শব্দ ভেসে হলো। অনেক থমকে দাঁড়ালো। শব্দটা সরু ব্যালকনির দিক থেকে আসছে। ডাকতে যাবে কিন্তু ভিতর থেকে খুবই ভাঙা চাপা কণ্ঠে সাইমার কথা ভেসে আসে। অনেক দেওয়ালের আড়ালে নিঃশব্দে দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ড কেমন যেন কাঁপতে লাগলো। সাইমার কণ্ঠ কেঁপে কেঁপে বলছে, প্লিজ প্লিজ আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না। আমি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি অনেকের জীবনে আর কখনো প্রবেশ করব না। অনেকের শ্বাস আটকে গেল। হাত থেকে ফাইলটা প্রায় পড়েই যাচ্ছিল। সাইমা আবারও বলল, কণ্ঠ ভাঙা, চোখের পানি থামছে না। 5 বছর আগে যেমন সরে গিয়েছিলাম এবারও সরে যাব। তাকে কিচ্ছু বলবেন না প্লিজ। যা বলবেন তাই করব। শুধু আমার ভাইকে প্লিজ, ওর কোনো ক্ষতি করবেন না। অনেকের শরীর রক্তে জমে গেল। সে দেওয়ালের আড়ালেই দাঁড়িয়ে রইল, এক শব্দ না করে। অনেকের মাথার ভেতরে ঝড় 5 বছর আগে। তাহলে সাইমা নিজের ইচ্ছেতে ব্রেকআপ করেনি, কারো চাপ ছিল, কেউ হুমকি দিয়েছে। এইসব এতদিন কেন লুকিয়েছিল ও? কারোর কি আসলে ক্ষতি করার মতো ক্ষমতা আছে? হঠাৎই সব কিছু অনেক পরিষ্কার হয়ে গেল। আরও কঠিন সত্য সামনে এলো। সাইমা তাকে দূরে ঠেলে দিচ্ছিল ভালোবাসাহীন বলে নয়, বরং কাউকে রক্ষা করার জন্য। সাইমার ফোনটা কেটে চুপচাপ ব্যালকনির রেলিং ধরে কাঁদছিল। অনেক চাইলে এগিয়ে গিয়ে তাকে বুকে টেনে নিতে পারত, কিন্তু সে করল না। এই মুহূর্তে সাইমা বুঝে গেলে সব কিছু ভেস্তে যাবে। যে ভয় তাকে বছরের পর বছর তাড়া করছে সেটা আরও ভয়ঙ্করভাবে ফিরে আসবে। অনেক নিঃশব্দে পদচিহ্ন লুকিয়ে সেখান থেকে সরে গেল। তার চোখে তখন শুধু আগুন আর সিদ্ধান্তের ছাপ। এবার সে সত্যটা খুঁজে বের করবে, যে করেই হোক। সাইমাকে যে ভয় দেখাচ্ছে অনেক তাকে ছাড়বে না। কে আমার ভালোবাসাকে এত বছর কষ্ট দিয়েছে তাকে আমি ছাড়বো না। চরম মূল্য দিতে হবে তাকে। রাতের খাবারের পর অনেক চুপচাপ বসেছিল। মায়ের মুখটা কয়েকবার দেখে আবারও নিচু হয়ে গেল। মাথাটা আজ হাজারটা চিন্তা। শেষমেশ সে গভীর শ্বাস নিয়ে বলল, মা, তুমি আমার বিয়ে কার সাথে ঠিক করতে চাও? মা চমকে তাকালো, যেন প্রশ্নটা অনেকদিন ধরেই নিজের ভেতরে চাপা ছিল, এখন হঠাৎই বেরিয়ে এসেছে। কেন ভয় পাস নাকি? তোদের বাবার ছোটবেলার বন্ধুর মেয়ে রে। মেয়েটা খুব ভালো, তোর জন্য একদম যেমন চাই তেমনই। মানে এইভাবে হুট করে? তুমি তো বললে মেয়েটা অনেক ভালো, কিন্তু আমার তো তাকে চেনাই নেই। চিনবি না? কিন্তু সে তোকে চেনে। ওদের মা বাবা বলেছে মেয়ে তোকে অনেক আগে থেকেই ভালোবাসে। কি বলছো মা? ভালোবাসে মানে? আমি তো কোনোদিন দেখেছি বলে মনে হয় না মেয়েটাকে। হ্যাঁ রে, ওর মা বাবা তাই বলল। ছোটবেলাতে তোদের কয়েকবার দেখা হয়েছিল, হয়তো তুই মনে রাখতে পারিসনি, কিন্তু মেয়েটা তোকে দেখেই নাকি পছন্দ করে ফেলেছে। বলল এভাবেই অনেক বছর ধরে তোকে মনে রেখেছে। অনেকের মাথা আবারও গরম হতে লাগলো। মনের ভেতরে সাইমার কান্নার শব্দ, সেদিনের কাছে আসা, অফিসের উত্তেজনা, সবকিছু ঘুরপাক খেতে লাগলো। মা, আমি এখন বিয়ে করতে পারবো না, আর এইভাবে জোর করে বিয়ে ঠিক করা ঠিক না। তুই আবার শুরু করলি? আমি যখন বলছি তখন দেখাই তোর ভালো চাই বলেই করছি। তোর জন্য ভালো মেয়ে পেয়েছি, তুই না বললে হবে? অনেক মাথা নিচু করে চুপ করে রয়েছে। মায়ের কথায় রাগও লাগছে, কিন্তু তার ভিতরের অস্থিরতা বেশি। কেউ সাইমাকে ভয় দেখাচ্ছে, আর এখানে মা তাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছে। অনেক রুমের দরজা লাগিয়ে বিছানায় বসতেই মাথার ভেতরে চিন্তার ঝড় উঠল। যে কথাটা মা বলল, মেয়েটা তোকে অনেক আগে থেকেই ভালোবাসে। ঠিক সেই জায়গাটায় তার বুক চেপে উঠল। সে ধীরে ধীরে ফিস ফিস করে বলতে লাগলো, আগে থেকেই ভালোবাসে মানে? তখন তো আমি সাইমার সাথেই ছিলাম। তাহলে সাইমাকে আমার থেকে দূরে সরানোর পিছনে কি এই মেয়েটা নাকি তার পরিবার? তার চোখে হঠাৎই সেই দিনের কথাগুলো ভেসে উঠল। 5 বছর আগের সেই অদ্ভুত ব্রেকআপ, সাইমার হঠাৎই দূরে সরে যাওয়া, আর আজকে ব্যালকনিতে শোনা কান্নার কথা। প্লিজ আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না। আমি অনেকের জীবন থেকে সরে যাব। না কেউ ওকে জোর করেছিল, আর এখনো করছে। কিন্তু কেন? কার কি লাভ এতে? সে উঠে দাঁড়ালো, রুমে পায়চারি করতে লাগলো। প্রতিটা শব্দে তার চোখে আরো কঠিন হয়ে উঠল। মেয়েটা নাকি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। হ্যাঁ, তাহলে হাত থাকতেই পারে ও বা তার পরিবার।
সাইমাকে সরাতে চাইলে অবাক হওয়ার কিছু নেই। অনেক গভীর নিঃশ্বাস নিল, কিন্তু আঘাত হওয়া বুকে শান্ত হলো না, বরং একটা সিদ্ধান্ত স্পষ্ট হয়ে উঠল। সব জানতে হবে, আর জেনে না নিয়ে আমি এক কদমও পিছাবো না। এই মেয়েটার সাথে দেখা করলেই অনেক কিছু পরিষ্কার হবে। সে ফোনটা টেবিলে রাখলো, কিন্তু চোখে একটাই আগুন, সাইমার জন্য, সত্যের জন্য, আর নিজের ভালোবাসার জন্য। যা করার সবাই সে করবে। সেই রাতে অনেকের ঘুম আর আসলো না, শুধু একটাই ভাবনা ঘুরতে লাগলো, সাইমাকে কে সরিয়েছিল, এবার কে সরাতে চাইছে, আর কেন? সকালে সূর্য হালকা আলো ঘরে চালাচ্ছিল। অনেক নিজের কক্ষে গিয়ে দেখলো মা রান্নাঘরে ব্যস্ত। মা, সেই মেয়েটার নাম্বার দিতে পারবেন? আমি তাকে দেখা করতে চাই। রাতেই তো রাজি হচ্ছিলে না, এখন আবার কি হলো? মা, ভেবে দেখলাম যদি ভালো লাগে তো বিয়ে করতে সমস্যা কি, আগে দেখা করি। ঠিক আছে, নাম নীলা, এখানে নাম্বার, তুমি যোগাযোগ করো। হ্যাঁ, এবার সব জানতে হবে। সাইমাকে দূরে সরানোর পিছনে কে আছে, কেন, সব স্পষ্ট করতে হবে। অনেক নাম্বার নিয়ে রুমে ফিরে গেল। মনে মনে ভাবল, মেয়েটার সঙ্গে দেখা করলে অনেক কিছু বুঝে ফেলা যাবে। এটা তার জন্য এক নতুন সুযোগ, এক নতুন রহস্যের উন্মোচন। এবার সব কিছু পরিষ্কার হবে। দুপুরের নরম রোদে শহরের ছোট্ট একটা কফি শপ। অনেক ঢুকেই কোণে বসে থাকা মেয়েটাকে দেখলো নীলা। চোখে অদ্ভুত আত্মবিশ্বাস, ঠোঁটে সামান্য স্মার্ক। আপনাকে ধন্যবাদ দেখা করার জন্য, কিন্তু একটা কথা আগে থেকেই বলে দিচ্ছি, আমি ইতোমধ্যেই একজনকে ভালোবাসি। আপনাকে বিয়ে করতে পারবো না। এসব প্রেম ভালোবাসা কিছু না, 2 দিনের আবেগ। বাবা বলছে আমি যাকে চাই তাকেই তিনি এনে দেবেন। আমাকে এনে দেবেন মানে? আমি কি কোনো পণ্য? আপনার বাবার ইচ্ছে মতো কিনে আনবেন? সেসব আমি জানি না, বাবা যা বলে তাই হয়। আপনি বিয়ে করবেন, এটাই ঠিক। অনেকের রক্ত ফুটে উঠল। এভাবেই কি কেউ একজনের জীবন নাড়িয়ে দেয়? এভাবেই কি 5 বছর আগে সাইমা তার জীবন থেকে তাড়ানো হয়েছিল? অনেক মনে মনে বলল, বুঝলাম, সব কিছুর পেছনে নীলার বাবারই হাত। সাইমাকে ভয় দেখানো, তার ভাইকে হুমকি, সবই ওরা করেছিল। ঠিক সেই মুহূর্তে রাস্তার পাশে একটা গাড়ি থামলো। জানলার কাজ নামতেই দেখা গেল সাইমার মুখ। কাপা চোখে সে দৃশ্য দেখে ফেলল। অনেক এক মেয়ের সামনে বসে আছে, মেয়েটার মুখে আত্মবিশ্বাসী হাসি। তাহলে সেটাই সত্যি, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। একবারও জানতে চাইলো না কেন চলে গিয়েছিলাম? একবারও না। গাড়ির জানলা উঠিয়ে দিল চালক, কিন্তু জানলা ওঠার আগ পর্যন্ত সাইমার চোখের কোণে জমে থাকা সেই নোনা জলটা অনেক দেখলো না। দেখেও হয়তো বুঝতো না, কিন্তু অনুভব করত। রাতটা যেন সাইমার ঘরে নামতেই চাইছিল না। দেওয়ালের নরম আলো জ্বলছে, কিন্তু তার চোখে যেন অন্ধকার ঘিরে আছে। দরজা বন্ধ করে বিছানার কোণে বসতেই বুকটা থমে যেতে লাগলো। অনেকের হাসি, কণ্ঠ, স্পর্শ সব এক ঝাপটা মেরে উঠল মনে। হঠাৎই 2 হাত দিয়ে মুখ ঢেকে সাইমা হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। অনেক, আমি তোমার কাছে ফিরতে চাইছিলাম, কিন্তু তারা আমার ভাইকে আটকে রেখেছে। বলেছে তোমার বিয়ে না হওয়া পর্যন্ত ছাড়বে না। সে কথাগুলো বলতে বলতে গলার স্বর ভেঙে গেল। চোখ থেকে ঝরতে লাগলো একটার পর একটা অশ্রু। আমি কি করব এখন? কার কাছে যাব? আমি তো তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে আবার ভয় দেখালো। সাইমা মাথা তুলে ছাদের দিকে তাকালো। চোখ লাল, নিঃশ্বাস ভারী। মনে হলেও পুরো পৃথিবীটা হুড়মুড় করে তার উপরে ভেঙে পড়ছে। বেঁচে থাকতে আমি তোমার বিয়ে দেখতে পারবো না অনেক। ওরা যদি তোমাকে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য করে, তাহলে আমার বাঁচার আর কোনো মানে নেই। এভাবে বেঁচে থাকার থেকেও মৃত্যু ভালো আমার জন্য। ঠোঁটের কোণে মৃদু কাঁপুনি চেপে আসছে ওর। হঠাৎই বালিশে মুখ গুজে আবারও হাউ মাউ করে কান্না করে দিল। আমি শুধু তোমাকেই ভালোবাসি। 5 বছরেও ভুলতে পারিনি, আজও পারছি না। কিন্তু আমি কি করে বাঁচবো অনেক? আমার ভাইয়ের জীবনটা ঝুঁকির মাঝেই আছে। আর তুমি তুমি তো ভাবছো আমি তোমাকে ছেড়ে গেছি। ঘর যেন আরো সংকুচিত হতে চাচ্ছে।
শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। অনেককে ভুল বোঝানোর যন্ত্রণা, ভালোবাসা হারানোর ভয় আর ভাইয়ের জীবন সব মিলিয়ে সাইমা এক অচিন গভীরতায় ডুবল। রাত গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু অনেকের চোখে এক ফোঁটা ঘুম নেই। বিছানায় বসে বারবার মনে পড়ছে সাইমার ব্যালকনির কান্নার সেই শব্দ। প্লিজ আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না। এই ভাঙা স্বর এখনো কানের ভিতরে বাজছে। অনেক দু হাত শক্ত করে মুড়ে ফেলল, চোখে এক ধরনের আগুন। যে করি হোক, সাইমার ভাই কোথায় আছে জেনেই ছাড়বো আমি। যদি নীলার বাবার হাত থাকে তাহলে নীলার মাধ্যমেই সব বের করতে হবে। ওর সাথে মিশলেই সূত্র মিলবে। সাইমা, তোমাকে আর এক মুহূর্ত কাঁদতে দেব না। এইবার সব শেষ করে দেব যারা তোমার জীবন নষ্ট করেছে তাদের। পরদিন অফিসে ঢুকতেই অনেক আগের দিনের মতো চুপচাপ নয়, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। মাথা নিচু করে সে নিজের কাজেই ব্যস্ত হয়ে যায়। ফাইল, ইমেল, মিটিং সব ঠিকঠাক করছে, যেন কোনো ঝড় তাকে স্পর্শ করেনি। সবার অজান্তে সে বারবার কেবিনের দিকে তাকাচ্ছিল, আর কেবিনের ভেতরে সাইমা বসে আছে নিঃশব্দে, চোখ লাল, ঘুম হয়নি স্পষ্ট, মুখে অস্থিরতা, সামান্য শব্দেও চমকে উঠছে। তোমার মনটা আজ এমন ভেঙে আছে যে দেখতে পারছি না সোনা, কিন্তু তুমি জানো না আমি সব জেনে ফেলেছি। কেউ তোমাকে ভয় দেখাচ্ছে, কেউ তোমার ভাইকে আটকে রেখেছে, তাই তুমি আমার থেকে দূরে সরে গিয়েছিলে। এই কষ্ট, এই বোঝা তুমি আর একা বইবে না। যত বছর ধরে তুমি কেঁদেছো, ভেবেছো, ভয় পেয়েছো, সব এবার শেষ হবে। আমি তোমাকে এমন ভালোবাসা দেব যাতে তোমার পুরনো সব ব্যথা মুছে যায় সাইমা। ওদিকে সাইমা কেবিনে চুপচাপ বসে আছে, কিন্তু মনটা যেন ভেঙে যাচ্ছে নিজের ভেতরে ভেতরে। বারবার মনে পড়ছে রেস্টুরেন্টের অনেকের সাথে তার দেখা, কাকতালীয়ভাবে দেখা নয়, নিয়তির একটা ইশারা যেন, কিন্তু সে নিজেকে কঠোর করে নেয়। অনেক আর আমার জীবনে আসা উচিত নয়, ওকে কাছে আনলেই ওকে বিপদে ফেলবো। আমি যত কষ্ট পাই না কেন ওকে কষ্ট দিতে পারবো না। অফিসে দুই ভাঙা হৃদয়ের মাঝেই দূরত্ব, কিন্তু অনেকের মনে আজ একটা কথা পরিষ্কার। সাইমা, এখন তোমার পালা না। এবার আমি তোমার জন্য লড়বো, তোমাকে কেউ কাঁদাতে পারবে না আর। অফিসের কাজ শেষে অনেক আবারও নীলাকে ফোন করলো। নীলা, আবার দেখা করতে পারি? তোমার সঙ্গে আরও কথা বলার আছে। হ্যাঁ অবশ্যই, দেখা হবে, খুব ভালো লাগবে। মিলনের সেই মুহূর্তে দুজনেই হাসি দিয়ে কথা বলতে লাগলো। গল্প করতে করতে নীলা নিজের জীবনের বাড়ি, অফিস, গোডাউন, বাংলো সব খুলে বলল। এবার সব স্পষ্ট হয়ে যাবে, কোথায় কি আছে, কে কার সাথে, সব। চোখের সামনে সব তথ্য, পরিকল্পনা খুঁজে পাওয়ার আনন্দ। অনেক মৃদু হেসে নিজেকে শক্তিশালী মনে করলো। এবার সাইমার ভাই কোথায় আছে খুঁজে বের করব, আর সারা বিষয়টা পরিষ্কার হবে। রাত 12টার পর অনেক আর দেরি করলো না। নীলার শত গল্প থেকে পাওয়া প্রতিটা তথ্য জোড়া লাগিয়ে সরাসরি পুলিশের কাছে গেল। তার চোখে ছিল আগুন, আর ভেতরে ছিল 5 বছরের কষ্টে জমে থাকা ঝড়। আপনাকে নিশ্চিত তথ্য দিতে হবে মিস্টার অনিক। কোথায় সন্দেহ করছেন? গোডাউনে। ওদের একটা পুরাতন গোডাউন আছে শহরের বাইরে, ওখানেই সাইমার ভাইকে রাখা হয়েছে। প্লিজ দেরি করবেন না, ওরা খুব বিপজ্জনক। পুলিশ পুরো টিম নিয়ে বের হয়ে গেল। রাতের অন্ধকার ভেদ করে গাড়ির সাইরেন যেন অনেকের হৃদস্পন্দনের মতো লাগছিল। কিছুক্ষণ পর গোডাউনের দরজা ভেঙে পুলিশ ঢুকে গেল। ভেতরে মৃদু আলো, আর কোণে বাঁধা অবস্থায় সাইমার ভাই। আমরা পুলিশ, ঘাবড়াবেন না। অনেক ছুটে গিয়ে তাকে খুলে দিল। ছেলেটা দুর্বল, ভয় আর কষ্টে হারিয়ে যাওয়া মুখ। ভাই, আমাকে বাঁচান প্লিজ। ওরা বলেছিল আপুকে যদি অনেক ভাইয়ের জীবন থেকে সরিয়ে না দেই আমাকে মেরে ফেলবে। আর না, আর কেউ তোমাকে ছুঁতেও পারবে না, সব শেষ। এর কয়েক ঘন্টা পর পুলিশ পুরো এলাকা ঘিরে নীলার বাবাকে গ্রেপ্তার করলো। ঘরের দরজা ভেঙে তাকে বের করে আনা হলো। নীলার বাবা প্রথমে চেঁচামেচি করলেও পুলিশের চোখে রাঙানিতে চুপ হয়ে গেল। এই সময় অনেক এগিয়ে গেল, চোখে তীব্র রাগ। এত বছর আমার জীবন, আমার ভালোবাসা, আমার সম্পর্ক সব কেড়ে নিয়েছেন আপনি, শুধু আপনার মেয়ের সুখ, অহংকার আর জেদের জন্য। আপনি জানেন আপনার জন্য আমি আর সাইমা আলাদা হয়ে গিয়েছিলাম। 5 বছর নষ্ট হয়েছে, 5টা বছর। যা করছি সব আমার মেয়ের জন্য।
মেয়ের জন্য নয়, আপনার রোগা মানসিকতার জন্য। নিজের ক্ষমতার দাপটে মানুষের জীবন নষ্ট করেছেন। আজ আপনাকে চরম শাস্তি পেতে হবে। মিস্টার রহমান, আপনি অপহরণ, হুমকি এবং ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার। আদালত আপনার বিচার করবে। নীলার বাবাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার হলো। অনেক গভীর নিঃশ্বাস ফেলল। মনের ভিতরে যেন বয়ে গেল ঝড়ের পরে ঠান্ডা হাওয়া। এখন সব সত্য সাইমাকে বলতে হবে, ওর চোখের কষ্ট মুছে দিতে হবে। এবার আর কাউকে আমাদের আলাদা করতে দেব না। রাতের নীরবতা, বাতাসে শীতের হালকা স্পর্শ। অনেক ফোন হাতে নিয়ে সাইমাকে কল করলো। সাইমা রিসিভ করতেই বলল, সোনা, একটু নিচে আসো। এত রাতে নিচে কেন যাব? সারপ্রাইজ আছে। সাইমা অনেকের কথায় কিছুটা আগ্রহ নিয়ে ধীরে ধীরে নিচে নামলো। তখন চোখে পড়ল সাইমার ভাইকে। ভাই? চোখ জলে হৃদয়ে কেঁপে ওঠে। সাইমা ভাইকে জড়িয়ে ধরে কান্না মিশিয়ে বলল, তুমি ঠিক আছো? ওকে কিভাবে পেলে? আমি তো তোমাকে কিছু বলি নাই। অনেক পাশে দাঁড়িয়ে শান্তভাবে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সাইমার ভাই উপরে চলে যায় নিরাপদে। সাইমা অনেককে আরও কাছাকাছি টেনে চোখে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস নিয়ে বলে, অনেক, তুমি ওকে কিভাবে পেলে? তুমি চিন্তা করো না সোনা, আমি সব ঠিক করেছি। অনেক সাইমাকে সব খুলে বলল, কিভাবে সে জেনেছে, কিভাবে তার ভাইকে পেয়েছে। সাইমা অনেককে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ ডুবিয়ে বলে, আই মিস ইউ সোনা। আই মিস ইউ টু সোনা। সাইমার চোখে জল শুকিয়ে গেছে। বাতাসে রাতে নিস্তব্ধতা। অনেক তার কাছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে চোখের দৃঢ়তা। এবার তো আর আমার থেকে দূরে থাকতে পারবে না সোনা। অনেক হঠাৎই সাইমার টোঠের দিকে ঝুঁকে কিস করল। মুহূর্তের মধ্যে সাইমার দম বন্ধ হয়ে গেল। হৃদয় ত্বরণান্বিত। এবার আমি তোমাকে নিজের করে নিব। আমি সব সময় তোমারই ছিলাম অনেক, শুধু পরিস্থিতির কারণে জীবন এলোমেলো হয়ে গিয়েছিল। আর কোনো এলোমেলো হবে না। এবার সব ঠিক হবে সোনা। আমি তোমাকে কখনো হারতে দেব না। সাইমা ধীরে ধীরে অনেকের হাত ধরে নিজের চোখে শান্তি আর ভরসার আবেগ অনুভব করলো। সেই রাতের নিস্তব্ধতা তাদের মিলনের সাক্ষী হলো। কয়েকদিনের প্রস্তুতির পর আজ সেই দিন। পুরো বাড়ি সাজানো, ফুলের মালা, রঙিন লাইট এবং ঘরে ঘরে উৎসবের আমেজ। অনিক, আজকের দিনটা তোমার জীবনের সবচেয়ে বড় দিন। মা, আজ সব ঠিক মতো হয়েছে। আমি আর সাইমা একসাথে হলাম আবার। অতিথিরা এসে পৌঁছালো। বাড়ি মুখরিত হয়ে উঠল আনন্দ আর হাসিতে। ফুলের গন্ধ, মৃদু সুরে বাজছে বিয়ে সংক্রান্ত গান। আজ আমরা এই সুন্দর দিনে অনেক ও সাইমার মিলন ঘটাচ্ছি। অনেক, আমি আজ সত্যিই তোমার হয়ে যাচ্ছি। সোনা, তুমি আমার জীবনের সব আনন্দ, সব স্বপ্ন। আজ থেকে আমরা একসাথে ভালো মন্দ সব ভাগ করে নেব। কাজী ধীরে ধীরে কোরআনের পাঠ শুরু করলেন। সবাই মন দিয়ে শুনছে। অনেকও সাইমা একে অপরের হাত ধরে চোখে চোখ রেখে প্রতিশ্রুতি দিল জীবনের প্রতিটি মুহূর্ত একসাথে কাটাবার। এখন অনেক, তুমি কি সাইমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করছো? হ্যাঁ, আমি তাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করছি। আর সাইমা? হ্যাঁ, আমি তাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করছি। মুহূর্তটি ঘিরে এক অদ্ভুত আনন্দ আর আবেগ। পুরো বাড়ি আনন্দে ভরে উঠল। সবাই হাসি, কোলাকুলি আর শুভেচ্ছায় মাতল। সোনা, আজ থেকে শুধু আমরা একসাথে। হ্যাঁ অনেক, শুধু আমরা। ফুল, আলো, হাসি আর চোখের জল সব মিলিয়ে এই দিনটা হয়ে গেল অনেক আর সাইমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। রাতের নিস্তব্ধতা ঘরে ভেসে আসছে। ফুলের সুগন্ধ, মোমবাতির নরম আলো আর হালকা সঙ্গীত সব মিলিয়ে ঘরটি হয়ে উঠল এক রোমান্টিক স্বর্গ। অনেকে এই রাত সব কি সত্যি হচ্ছে? আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ সোনা, আজ থেকে তুমি শুধু আমার, আর কোনো দূরত্ব থাকবে না। অনেক ধীরে ধীরে সাইমার কাছে এগিয়ে আসে। চোখে চোখ রেখে হাত ধরে বলে, আজ রাতটি শুধু আমাদের। সাইমার চোখে লজ্জা, উত্তেজনা আর প্রণয়ের মিলিত আলো ফুটে উঠল। অনেক হালকা হাসি দিয়ে সাইমার গালে চুমু দিল। ধীরে ধীরে তার হাত ধরে তাকে কোলে তুলে বিছানায় বসালো। অনেক আর কেউ না, শুধু তুমি। শুধু তুমি আমার সোনা। আজ রাতে সবটা তোমার।
তারা ধীরে ধীরে একে অপরের দিকে ঝুঁকে আসলো। নিঃশ্বাস মিলিয়ে চোখে চোখ রেখে একে অপরের হাত শরীরের স্পর্শের মধ্যে দিয়ে আবেগে প্রকাশ করে। আমি তোমাকে এই রাতের মতোই ভালোবাসি সোনা, চিরকাল। অনেক আমি তোমার। মুহূর্তটি ধীরে ধীরে গভীর রোমাঞ্চে ঢুকে পড়ল। হাত ধরে চুমু খেয়ে কোলে ধরে তারা একে অপরকে আলিঙ্গন করে। রাতের আলোতে তাদের ছায়া এক হয়ে যায় এবং হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন শুধু একে অপরের জন্য বাজছে। অনেক মৃদু কণ্ঠে সাইমার গালে চুমু দিয়ে বলে, এবার আর কোনো দিন তোমাকে দূরে থাকতে দেব না। আর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না অনিক। বাকি রাত তাদের জন্য শুধুই ভালোবাসা, আদর আর রোম্যান্টিক মুহূর্তে ভরা। এই রাতটি হয়ে গেল তাদের জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় রাত। অনেক সাইমাকে মন ভরে আদর করতে থাকলো আর সাইমা তার ভালোবাসায় উন্মাদ হয়ে সবটা অনুভব করলো।